বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। তোমাদের ভর্তি পরীক্ষা কার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কার কেমন হয়েছে এটা আমরা বুঝেই যাব যখন আমরা সলভ করা শুরু করব এবং আমরা অ্যানসার মিলাবো, তাই না? সো আজকে আসলে এটা নিয়ে আলোচনা করব যে প্রশ্ন কিরকম হয়েছে, কঠিন, স্ট্যান্ডার্ড না ইজি, এবং কাটমার্ক কেমন হবে, কোন সাবজেক্টে কিরকম প্রশ্ন এসেছে, এগুলো নিয়ে আলোচনা করব। কার কোন সাবজেক্টটা কঠিন লেগেছে, কোনটা ইজি লেগেছে, এগুলো কমেন্ট সেকশনে জানাবে। তো প্রথমেই শিহাব ভাইয়ের কাছে জানতে চাই যে আজকের ম্যাথ কোশ্চেনটা কিরকম আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা আমাদের জয়কলি একাডেমির যে ক্লাসগুলো হয়েছিল এবং আমাদের যে বিচিত্রা সিরিজের বইগুলো রয়েছে সেখান থেকে শতভাগ তোমরা কমন পেয়েছো। প্রথম কথা এটা। সেকেন্ড কথা হচ্ছে ম্যাথ কোশ্চেন দেখার পরে আমার কাছে মনে হয়েছে যদি এই 15টি কোশ্চেন তোমরা যদি একবারও দেখে থাকো তোমরা খেয়াল করবা ম্যাক্সিমাম কোশ্চেন ছিল আমাদের বিগত বছরের কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেনই ছিল আমাদের গণিত বিচিত্রা বইটি থেকে। তো সেখানে আমরা দেখেছি যে আমরা যখন সলভ করেছি তোমাদের এই কোশ্চেনগুলো তখন আমরা দেখেছি যে এই 15টি কোশ্চেন সলভ করতে ম্যাক্সিমাম যারা আমাদের বইগুলো ফলো করেছিল এবং আমাদের জয়কলি একাডেমির ক্লাসগুলো যারা ফলো করেছিল 5 থেকে 7 মিনিট সময় লাগার কথা। সো আই হোপ যে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা সবাই একটু জানাবা যে কোশ্চেন সম্পর্কে তোমাদের কাছে কি মনে হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে গতানুগতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ম্যাথমেটিক্সের পার্টটি যেভাবে প্রশ্ন হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সে একটু ঘুরফের করে, বাট ম্যাথ কোশ্চেন তুলনামূলক অন্যান্য বিষয়গুলো থেকে অনেক সহজ হয়ে থাকে। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও যে সবকিছু তোমরা আসলে কেমন পরীক্ষা দিয়েছো এবং তোমাদের গণিতের যে পার্টটি আমরা ক্লাস নিয়েছি এবং আমাদের গণিত বিচিত্রা বইটি যেটি রয়েছে সেটি থেকে শতভাগ তোমরা কমন পেয়েছো কিনা সবাই একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দেন আমরা তারপর ইনশাআল্লাহ সলভে চলে যাব। আচ্ছা, এখন পাপ্পু ভাইয়ের কাছে জানতে চাই যে আজকের বায়োলজি কোশ্চেনটা কি রকম এসেছে মনে হয়। আসসালামু আলাইকুম। তো আই হোপফুলি তোমাদের সবার বায়োলজি কোশ্চেন পরীক্ষা অনেক সময় ভালো হয়েছে। তো আসলে গতানুগতিক একটা কথা বলবো, ঢাবি যেরকম বায়োলজি কোশ্চেন প্যাটার্নটা করতো এবার হয়তো বা তার থেকে একটু বের হয়ে আসছে, ডিপ কোশ্চেন একটু করছে। তো এগুলা কিন্তু জয়কলি যে ক্লাসগুলোতে আমি তোমাদের নিয়েছিলাম সেখানে কিন্তু বারবার বলছিলাম এবার হয়তো আমার ঢাবি একটু ডিপ কোশ্চেন করতে পারে। হ্যাঁ, যেটা তোমরা ক্লাসগুলো করছো সেটা তোমরা জানো। তো আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করি আমরা দেখবো যে শর্ট থেকে আমাদের একটা কোশ্চেন আসছে। আমি কিন্তু এক কথাগুলো বলছিলাম, সরি, ফুল থেকে একটা কোশ্চেন আছে, বাকিগুলো সবগুলো শর্ট থেকে আসছে। হ্যাঁ, তো বরাবরই কোশ্চেনগুলা দেখা যাচ্ছে যে একটু ভালো কোশ্চেন হয়েছে, তো বাট একটু ডিপ কোশ্চেন হয়েছে। তো বায়োলজি আই হোপফুলি যারা ভালো করে পড়াশোনা করছো অ্যাটলিস্ট 13টা বা 14টা মার্কস থাকা উচিত সবার, এবং এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমার বায়োলজি বিচিত্রা বইটা পেয়ে যাবা। তো এখন রাকিব ভাইয়ের কাছে জানতে চাই যে ইংলিশ কোশ্চেনটা এবার কেমন আসছে। ধন্যবাদ ম্যাডাম। শিক্ষার্থী যারা আছে তাদেরকেও ধন্যবাদ যে তোমরা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়ে গিয়েছো। আমরা আশা করি যে 24 ছাড়াও 25-26 ব্যাচের শিক্ষার্থীরা দেখছো তারা কমেন্টে জানাতে পারো। যদি বলি যে যারা 24 ব্যাচের শিক্ষার্থী তারা আসলে এবার লাকি এই জন্য যে ইংরেজি এবং বাংলা প্রশ্ন দেখার পর আমি মানে হতভম্ব হয়ে গেছি যে গত বছরে যে প্রশ্ন ইংরেজির সেখানে মুখস্থ অংশ থেকে আসছিল 15টা প্রশ্নের মধ্যে একটা ছিল গ্রামার, 14টা ছিল মুখস্থ অংশ ভোকাবুলারি থেকে আসা। এবার সেখানে 10টা-11টা প্রশ্ন সরাসরি গ্রামার থেকে দেয়া। শিক্ষার্থীদের জন্য এইখানে যারা ইংরেজি এবার দাগিয়েছে তাদের জন্য এটা এমসিকিউ অংশে বোনাস, এমসিকিউ অংশে বিরাট বড় একটা বোনাস। বাংলার ক্ষেত্রেও ইজিলি পাস করা পসিবল এবং ভালো মার্ক নিয়ে আসা সম্ভব। আমার কথা এইটুকুই যে প্রশ্ন এবার গত বছরের চেয়ে ইংরেজি এবং বাংলা অংশে সহজ হয়েছে। আশা করি শিক্ষার্থীরা যারা উত্তর করেছে তারা জয়ী হবে ইনশাল্লাহ। তোমাদের মধ্যে যারা একটু সায়েন্স একটু কম পছন্দ, আমার মতো আমি বায়োলজিকে অপছন্দ করে বাংলা ইংরেজিতে সুইচ করতাম, তো দু একজন যারা সুইচ করে এসেছে তারা কিন্তু আজকে জিতে গিয়েছে। হ্যাঁ, তো সমাধান ইনশাল্লাহ দেখা হবে। এছাড়াও বলবো যে অল দ্য বেস্ট। ওকে, এখন সানজিদ ভাইয়ের কাছে জানতে চাই যে আজকের কেমিস্ট্রি কোশ্চেনটা কিরকম এসেছে বলে মনে করেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি তোমরা যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করেছিলা, পাশাপাশি হচ্ছে রসায়ন বিচিত্রা বই যারা পড়েছিল আর কি, তাদের কাছে কেমিস্ট্রি খুব একটা কঠিন লাগে নাই। সো কেমিস্ট্রি কিছু কোশ্চেন ছিল যেগুলো একটু ট্রিকি ছিল আর কি, 2-3টা বাদে। সো ম্যাক্সিমাম কোশ্চেনেই তুমি যদি ভালো মতো প্রিপারেশন এবং আমাদের ক্লাসগুলো যদি করো তোমাকে ওভারঅল 15-র মধ্যে ইনশাল্লাহ 12 থেকে 13টা তোমার অবশ্যই কারেক্ট হওয়া উচিত বলে আমি মনে করি। আর বাকি যে দুটো আছে কয়েকটা আছে একটু কনফিউজিং, কয়েকটা আছে একটু তোমাদের টাইম লাগতে পারে, বাট ওভারঅল কেমিস্ট্রি কোশ্চেন অন্যান্য বছরের তুলনায়
খুব একটা কঠিনও হয় নাই, আবার খুব যেমন সহজ হয়েছে এমনটাও না। বাট তুমি যদি নিয়মিত ক্লাসগুলো যারা করেছিলা, পাশাপাশি রসায়ন বিচিত্রা যারা পড়েছো, তাদের জন্য আশা করি কেমিস্ট্রি তোমাদের অনেক ভালো হয়েছে। সো বাকি কথা ইনশাল্লাহ ক্লাসে হবে, যখন সলভ করবো তখনই আসলে বুঝতে পারবো যে তোমাদের কেমিস্ট্রি এক্সামটা কেমন হয়েছে বা কয়টা ঠিক হয়েছে আর কি। সো সবাই একটু থাকো, আমরা ইনশাল্লাহ একটু পরেই সলভে আসবো আর কি, মানে সলভ শুরু হবে আর কি। ওকে, এবার কাটমার্ক কিরকম হতে পারে বলে মনে করেন শিহাব ভাই? এটা আসলে বলাটা একটু মুশকিল, যেহেতু 60 মার্কস হচ্ছে এমসিকিউতে পাস করার পরে আসলে রিটেন খাতা দেখা হয়, যেহেতু এবার রিটেনও আছে বরাবরের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেহেতু আসলে ম্যাথমেটিক্স টার্মটাতে আমি যদি বলি, আমি শুধু ম্যাথের পার্টটাতে যাই, ফিজিক্স কোশ্চেন একটু তুলনামূলক হার্ড হয়েছে, এটা আমরা বলতেই পারি, যে তাদের একটু বেসিক লেভেল না জানা থাকলে আসলে এই প্রশ্ন সলভ করা একটু টাফ। বাট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ওরা যদি বিগত বছরের কোশ্চেন, আমাদের গণিত বিচিত্রা বইটি যারা সংগ্রহ করেছিল, তারা সবাই যারা প্র্যাকটিস করে গেছে খুব ভালো মতো, তারা মানে 14 এটা আসলে পাওয়া উচিত, 15-এর ভিতরে অ্যাটলিস্ট 14টা তাদের ইজিলি পারা উচিত, এটা আমি সবসময় বলি। 1-2টা আসলে এটা হাতছাড়া হয়ে যায়। তো ম্যাথ এবং হচ্ছে হলো বায়োলজি, তারপর কেমিস্ট্রি, এই 3টা দিয়ে তাদের মার্কসটা একটু তাড়াতাড়ি ফাস্ট করা যায়। আর হচ্ছে হলো যদি ফিজিক্সটা একটু যদিও হার্ড হয়, বাট আই হোপ যে কাটমার্ক এত বেশি না হলেও 40-45 এরকম থাকবে আর কি এমসিকিউতে। যদি থাকে তাহলে এমসিকিউর পরে তো আসলে রিটেন খাতাটা দেখবে, তো আসলে এমসিকিউটা নিয়েই আমরা আসলে কথা বলতে হবে আগে। তো এটা নিয়ে আগে 40-45 যারা থাকবে আশা করি তারা রিটেন খাতা দেখবে, দেন তারপর হচ্ছে হলো তাদের বিষয়টা। আমরা এখন সলভে চলে যাব খুব দ্রুতই ম্যাথে, এখনই আমরা হতে যাব। তো ফার্স্টেই হচ্ছে শিহাব ভাই ম্যাথের সলিউশন নিয়ে আসবে, তো আশা করছি তোমরা অ্যানসার মিলাবে এবং কমেন্ট সেকশনে লিখবে কার কয়টা হয়েছে। এরপরে ফার্স্টে আমরা ম্যাথ দিয়ে শুরু করছি, এরপর একে একে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, ইংলিশ সব সলিউশনই তোমরা আজকে পেয়ে যাবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা এখনই সলিউশনে চলে যাই, ঠিক আছে? সো শিহাব ভাই, the floor is yours. ওকে, আসসালামু আলাইকুম। আবারও যারা এখনো যুক্ত হন নাই তারা দ্রুত যুক্ত হয়ে পড়েন। আমরা ইনশাল্লাহ এখন ম্যাথের সলভে চলে আসব, আমরা চলে আসবো এখনই। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, আমরা দ্রুত শুরু করে দিব এখনই। এবং আমাদের ম্যাথের যে টার্মটি রয়েছে, আমি আমার সামনে গণিত বিচিত্রা বইটি রেখেছি, যেখানে আমি কাজ করেছি যে বইটি, এবং হাজার হাজার শিক্ষার্থীর সবচেয়ে পছন্দের একটা বই আমাদের গণিত বিচিত্রা বই। যেহেতু আমি লিখছি সেহেতু আমি এটা বলবো। তো আসলে এইটাতে আমার কাজ করার সুবাদে আমি আসলে সবসময় বলি যে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে হলো যে কোনো পাবলিক ইউনিভার্সিটির মানে অদ্বিতীয় একটি বই, যে বইটি হচ্ছে হলো তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়ে গণিতের সবচেয়ে বেস্ট একটা হাতিয়ার হয়ে উঠবে। এবং এবছরও তার কোনো বিকল্প হয়নি, প্রত্যেকটি প্রশ্ন আমাদের বইটি থেকে এসেছে। সো আমরা আসলে এবার সলভে চলে আসি, সবাই চলে আসেন ম্যাথ সলভে, আমরা একটু চলে আসি। দেখেন এখানে আপনার কাছে বলে দিছে প্রথম যে ফাংশন, সরি আমাদের এখানে একটা প্রশ্ন অলরেডি বলে দিচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে ওকে, আমি এখানে কলমটা নিয়ে নিলাম। ওকে, এবার খেয়াল করেন আপনাদের এখানে যে প্রশ্নটি প্রথমে রয়েছে আমাদের, সেটা হচ্ছে হলো একটা শর্ট সিলেবাসের বাহিরে। আসলে আমরা যখন জয়কলি একাডেমিতে শর্ট সিলেবাসের মধ্যে ক্লাস নিয়ে থাকি, বাট তখন আমি বলেছিলাম শর্ট সিলেবাসের বাইরে থেকে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ থেকে একটা প্রশ্ন 100% কমন পাবেন। সো সেখানে সেই প্রশ্নটি দিয়েছে এবং এটা সরাসরি কমন আমাদের গণিত বিচিত্রা ফাংশন চ্যাপ্টারটি থেকে। আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি যে কাজটা করবেন, 4 - x² ইজ গ্রেটার দেন 0, কথাটা বুঝবেন, রুট আছে 1/√ওভার এত দেওয়া আছে। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার কাছে এখানে জাস্ট সহজ রূপে আপনি জাস্ট চিন্তা করেন, আপনি এখানে লিখবেন x² - 4 ইজ লেস দেন 0। যখন আপনি এই পার্টটাকে সামনে নিয়ে আসবেন, এই পার্টটাকে সামনে আনবেন, এই পার্টটাকে নিচে পরে নিয়ে আসবেন, তখন আপনার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনি ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলেন, তারপর হবে x² ইজ লেস দেন 4। সো আমরা বলতে পারি -2 ইজ লেস দেন x ইজ লেস দেন হচ্ছে 2। তাহলে এই কোশ্চেনটা কোথায় আছে? আপনাকে ডোমেন বের করতে বলা হয়েছে, ডোমেন, তাহলে অ্যানসার আছে বি তে, এবং এটা বি তে। এবং এই প্রশ্নটা আমাদের জয়কলি গণিত বিচিত্রা থেকে কত নাম্বার কোশ্চেনে আসছে সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কত নাম্বার চ্যাপ্টার মানে পেজ থেকে এসেছে সেটাও আমি বলে দিচ্ছি। আপনারা তো মানে পড়াশোনা করেন, আপনারাও জানেন, আমরা যখন সলভ করেছি তখন সাথে সাথে এটা করে দিচ্ছি। 286 নাম্বার পেজের 10 নাম্বার কোশ্চেন।
286 নাম্বার পেজের 10 নাম্বার কোশ্চেনটি গণিত বিচিত্রা বইয়ের, ঠিক আছে। সো একদম হুবহু কমন, একদম হুবহু কমন, এটা একটু দেখে নেবেন। নেক্সট আপনি চলে আসেন, নেক্সট আমাদের কোশ্চেনে চলে আসেন। এটা কার কার হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন, এটা কার কার হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখেন একটি ত্রিভুজের এবিসি তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে বলে দেওয়া আছে, আপনাকে বলছে কোন সি এর মান কত। আপনি যখন এরকম থাকবে তখন cos c ইউজ করবেন, তখন থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। এই সূত্র দিলেন, এই সূত্র দেওয়ার পরে দেখেন আপনি এর মান জানেন 3 স্কয়ার 9 প্লাস হচ্ছে হলো 5 এর স্কয়ার করলে কত 25 মাইনাস হচ্ছে হলো c এর ভ্যালু কত আছে 49 ডিভাইড বাই 2ab 2 ইনটু 3 ইনটু 5, এখানে আপনি পাবেন মাইনাস হাফ cos c এর ভ্যালু জিজ্ঞাসা করছে cos ইনভার্স মাইনাস হাফ, cos কত ডিগ্রির মান মাইনাস হাফ 120 ডিগ্রি। এটা ডিরেক্ট আমাদের জয়কলি গণিত বিচিত্রার সংযুক্তি কোণের ত্রিকোণমিতিক অনুপাত সেখান থেকে এসেছে। সো এটাও সবার হয়েছে, আমরা বিশ্বাস করি এই প্রশ্নটিও সবার হয়ে গেছে। এরপরে আসেন, এখানে দেখেন একটা প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নটা আমরা একটু সলভ করে আসি ভাইয়া। বলা হয়েছে √14 এককের দুটি সমান বল। আপনি জানেন যখন আপনার কাছে P = Q থাকবে এবং মিডল অ্যাঙ্গেল থাকবে 120 ডিগ্রি এবং মিডল অ্যাঙ্গেল থাকবে 120 ডিগ্রি, তখন আপনার লব্ধিটা হবে যে কোনো একটা বলের সমান, তাহলে বল দুটো সমান এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধি কত হবে √14 কই আছে সি নাম্বারে। সবাই একটু বলেন সবারটা ঠিক আছে কিনা। একদম সহজ কোশ্চেন, এগুলা একদম সহজ এবং এই টাইপের প্রশ্ন একদম সিমিলার প্রশ্ন আমাদের গণিত বিচিত্রাতে হুবহু দেওয়া আছে স্থিতিবিদ্যা চ্যাপ্টারে। কথা কি বুঝতে পারছেন সবাই? সবারটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান। ওকে, তো এবার আসেন আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। সবাই দেখেন নেক্সট কোশ্চেনটা দেখেন, এখানে বলছে বৃত্তকে একটা বৃত্তের সমীকরণ, বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত। আচ্ছা, x অক্ষকে স্পর্শ করলে c এর মান g স্কয়ার ইকুয়াল c, g এর মান কত 2, তাহলে 2 তার স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া c, তাহলে c এর মান কত c ইকুয়াল টু 4। কোথায় আছে 4? এই যে ডিরেক্ট গণিত বিচিত্রা থেকে সরাসরি বৃত্ত চ্যাপ্টার থেকে সরাসরি এটা আমাদের বই থেকে আসছে, সরাসরি এই প্রশ্নটা আসছে। এবার আসেন, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, এটাও আমাদের সরাসরি প্রশ্ন। এই প্রশ্নটা আমি দেখাই আপনাদের। আপনারা যারা আমাদের গণিত বিচিত্রার বইটি সংগ্রহ করেন তাদেরকে আমরা প্রমাণ স্বরূপ দিয়ে দেই এবং চেষ্টা করি এই টাইপের প্রশ্নগুলো যাতে আপনারা সব সময় সলভ করে যান। এই যে দেখেন পেজ নাম্বার 420 এর হচ্ছে হলো এই যে দেখেন একদম উপরে 2 নাম্বারটা, ঠিক আছে, একদম সরাসরি সিমিলার প্রশ্ন, এটা কোনো ভুল নাই, মানে একদম পুরো কপি করা এখান থেকে। তো এটা কত 420 নাম্বার পেজ, 420 নাম্বার পেজের 2 নাম্বার কোশ্চেনটা। আই হোপ যে আপনারা সবাই এই বইটি যারা ভালো মতো এতদিন করে গেছেন সবার এটা কমন আসছে। এবার খেয়াল করেন এটা কি বলা আছে, y = 2x - x স্কয়ার। x দ্বারা কি বলেছে ভাইয়া, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ওকে, আপনি কিচ্ছু করবেন না। দেখেন যদি x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হয় x অক্ষে, তাহলে y এর মান কত 0। তাহলে আপনি খেয়াল করেন আপনার কাছে কত আছে 2x - x স্কয়ার, বসান 2x - x স্কয়ার ইকুয়াল 0। আপনি এখান থেকে x কমন নিতে পারবেন, 2 - x ইকুয়াল 0, তাহলে হচ্ছে হলো x - 2 ইকুয়াল হচ্ছে হলো 0 আমরা লিখতে পারি। তাহলে x ইকুয়াল একটার মান পাবেন 0 আর একটা পাবেন 2। তাহলে এখন দেখেন আপনি লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেছেন ভাইয়া। আমরা এখন লোয়ার লিমিট আপার লিমিট বসাবো, 0 আর হচ্ছে হলো 2, ফাংশন কত 2x - x স্কয়ার। এবার আপনি লোয়ার লিমিট আপার লিমিট বসান, ইন্টিগ্রেট করেন, 2x স্কয়ার বাই হচ্ছে হলো 2, সবাই বসান 2 মাইনাস এখানে কি আছে আপনার কাছে x স্কয়ার আছে, তাহলে x কিউব, একটা পাওয়ার বাড়বে সেই পাওয়ার দিয়ে ভাগ করবেন, লোয়ার লিমিট আপার লিমিট বসান 0 আর 2, এটা করলে আপনার কাছে আসবে 4/3 স্কয়ার ইউনিট। দ্য অ্যান্সার ইজ এ। সবাই বলেন এটা কার কার কাছে আসছে, সবাই একটু বলেন কার কাছে আসছেন, সবাই একটু বলেন এইটা কার কার কাছে মিলে গেছে, এটা কার কার কাছে মিলে গেছে 5 নাম্বারটা। আই হোপ যে এটাও আপনাদের কাছে মিলে গেছে। এরপরে আসেন নেক্সট কোশ্চেন আসেন, ইন্টিগ্রেশন থেকে খুবই সহজ প্রশ্ন দিয়েছে, এরিয়া রিলেটেড প্রশ্ন সব সময় ঢাকা ইউনিভার্সিটি একটা করে থাকে। নেক্সট একটা প্রশ্ন, এটা আপনারা মানে আজীবন জানেন, এইটাও আমাদের ডাইরেক্ট প্রশ্ন গণিত বিচিত্রা থেকে। যখন sec ইনভার্স x এবং cosec ইনভার্স y থাকবে তখন তাদের ক্ষেত্রে x² + y² = 1 হয়, ঠিক আছে, x² + y² = 1 হয়। তারপরে আসেন এখানে আপনার কাছে বলা হয়েছে, খেয়াল করেন
এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এই সমীকরণের মূলদ্বয় কয়টা ভাইয়া? এ আর বি। তাহলে 1/b, আপনি কিচ্ছু করার দরকার নাই, আপনি a প্লাস b এর ভ্যালুটা আগে বের করে নেবেন। তাহলে -b/a -3, খেয়াল করেন অ্যান্সার কত? -3। আর হচ্ছে হলো দুইটা মূলের গুণফল c/a, তাহলে -4। ওকে, 1/a প্লাস 1/b প্লাস ab। এখন আপনি কি করবেন? এই দুটো লসাগু, তাহলে ab আর হচ্ছে হলো a প্লাস b প্লাস ab ইকুয়াল 0। এবার আসেন ab এর মান আপনি তো জানেন কত? -4, আমি জানি এখানে 4/3 হবে, প্লাস হচ্ছে হলো ab এর মান কত? -4। তাহলে এখানে বসান -4 ইকুয়াল, আমরা কত পাইছি মানটাকে নিব। আচ্ছা, এখানে ইকুয়াল 0 না। ওকে, এবার খেয়াল করেন এখানে 4, 3 আর হচ্ছে হলো 16। তাহলে এবার খেয়াল করেন কত আসে? -13/4। দ্য অ্যান্সার ইজ ডি। আশা করি এটাও আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। -13/4 এটাও সবাই মিলে গেছে। এরপরে চলে আসেন, এটা তো শেষ। এবার দেখেন একই সরল রেখা যখন নির্দেশ করবে, 3 নাম্বারটা সরলরেখা, 9 নাম্বারটা সরলরেখা, একই সরলরেখা যখন নির্দেশ করবে, সূত্র হচ্ছে a1/a2, b1/b2, c1/c2। সবাই আশা করি এই সূত্রটা আপনারা সবাই জানেন, এবং এই সূত্রটা থেকে আপনাদের মান এসেছিল কত? এই সূত্রটা বসিয়ে দিবেন, জাস্ট এই সূত্রটা বসিয়ে দিবেন। আমাদের গণিত বিচিত্রা থেকে আসা প্রশ্ন, এইটা শুধুমাত্র অ্যান্সারটা থাকবে হচ্ছে হলো মাইনাস, এর মান হবে -3/7 এবং b এর মান হবে 2/3। সবাই আশা করি এই প্রশ্নের উত্তরটাও সহজে পারছেন। জাস্ট একই সরলরেখা নির্দেশ করলে এই সূত্রটা বসিয়ে দিবেন, a এবং b এর মানটা আপনারা পেয়ে যাবেন। এরপরে চলে আসেন নেক্সট। আচ্ছা, কণিকের হচ্ছে হলো নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে। কণিকের হচ্ছে হলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে ভাই, একদম সহজ। আমি আবারও বলে দিচ্ছি, কণিকের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আপনারা এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে একটা শর্টকাট ইউজ করবেন, আমাদের বইটিতে এটা ডিরেক্টলি বলে দেওয়া আছে। খেয়াল করেন, আপনি এখানে লিখবেন x² বাই হচ্ছে হলো 25 প্লাস y² বাই হচ্ছে হলো 9 ইকুয়াল 1। ওকে, এবার খেয়াল করেন এর মান কত ভাইয়া? 5, b এর মান কত ভাইয়া? 3। আমরা সূত্রটা লিখে দিচ্ছি, 2a² ডিভাইড বাই √a² মাইনাস b²। এই যে খেয়াল করেন 2 এর মান কত পাইছেন? 5, তার মানে 5 5 25, তার মানে 50। উপরে থাকবে 50 আর নিচে থাকবে √16। a² মাইনাস b² এর সূত্র যদি বসান √ দিয়ে, তাহলে এবার দেখেন √16 মানে 4, তাহলে 50 বাই হচ্ছে হলো 4, কাটাকাটি করলে আমরা পাবো 25 বাই হচ্ছে হলো 2। কোথায় আছে ভাইয়া? 1 নাম্বার আছে, একদম ডাইরেক্ট। এই প্রশ্নটা ডাইরেক্ট গণিত বিচিত্রায় দেওয়া আছে। আপনারা কোশ্চেন ব্যাংক আমাদের গণিত বিচিত্রা বইয়ের হচ্ছে হলো কণিক চ্যাপ্টার উপবৃত্ত পাঠে যাবেন, সরাসরি কমন। সবাই কি বুঝতে পারছেন? এবার আসেন নেক্সট। এই যে দেখেন, এইটা আমাদের কাছে কি ছিল ভাইয়া? এটা আমাদের জটিল সংখ্যা, এটাও ডিরেক্ট করা, এটাও ডিরেক্ট আমাদের বই থেকে আসা প্রশ্ন, গণিত বিচিত্রা থেকে। একটু খেয়াল করেন, ওমেগা কিউবের মান 1 বলে দিচ্ছে। কি বলে দিয়েছে? 1। তাহলে এটার মান কত? আপনারা সবাই জানেন 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। তাহলে 1 প্লাস ওমেগা ইজ ইকুয়ালস টু কি হবে? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস ওমেগা স্কয়ার মিললে হয় -2 ওমেগা স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে -2, আবার এখানে একটা পার্ট থাকবে ওমেগা স্কয়ার প্লাস 1 মানে -2 ওমেগা। ঠিক আছে, এবার দেখেন 8 হয়ে যায়, 2 × 4, 4 × 8, -8 ওমেগা কিউব ইকুয়াল -8। দ্য অ্যান্সার ইজ সি। আশা করি এটাও আপনারা সরাসরি আমাদের বইতে কমন। এরপরে চলে আসে নেক্সট। আমি বলেছিলাম যখন ম্যাট্রিক্স নির্ণয়কের ক্লাস নিয়ে থাকি তখন ম্যাক্সিমাম টাইম আমি বলে থাকি নির্ণয়কের কিছু না পারলেও সবসময় মনে রাখবা, যদি এটা চক্রাক্রমে থাকে অ্যান্সার হবে কত? 0। এটা চক্রাক্রমে থাকলে অ্যান্সার হবে 0। দ্য অ্যান্সার ইজ 0। এবার আসো, এখানে একটা ডিফারেন্সিয়েট বলে দিছে, তাহলে এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু কত হবে সবাই আমাকে একটু জানাও দ্রুততার সহিত, সবাই একটু দ্রুততার সহিত জানাও। এটার অ্যান্সার হচ্ছে আমাদের কাছে এখানে মনে হচ্ছে এটা -2 আর হচ্ছে এটা হবে বি নাম্বারটা অ্যান্সার হয়। ঠিক আছে, এটা বি নাম্বারটা অ্যান্সার হয়, বাট আমাদের কাছে অ্যান্সারটা কি এটা দেওয়া আছে? সবাই একটু আমরা এটা একটু করি দেখি, কারণ এই অ্যান্সারটা যখন আমরা করেছি আমার মনে হচ্ছে এখানে একটু টাইপিং মিস্টেক থাকতে পারে আমাদের, তো আমি এটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি ভাই। ওকে এটা না, হ্যাঁ এখানে আমি বলেছিলাম টাইপিং মিস্টেক, এটা মাইনাস হয় পাশে,
ঠিক আছে, এটা মাইনাস, এখানে মাইনাস হবে, এ নাম্বারটা অ্যান্সার, সবাই দাগিয়ে দাও এ নাম্বার। ওকে, এরপরে চলে আসো নেক্সট। একটি ভবনের ছাদ হতে মুক্তভাবে পরন্ত একটি বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়, ভবনের উচ্চতা কত? h = ½ g/t স্কয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু 5 সেকেন্ড 5 স্কয়ার, তাহলে 122.5 মিটার। শেষ। আর এই যে লিমিট লন, সরি এখানে লন, এটা ln x বাই x বলে দিছে, ln x বাই হচ্ছে হলো x বলে দিয়েছে, ln x বাই হচ্ছে হলো x বলে দিয়েছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? সবাই একটু বলেন, দ্য অ্যান্সার ইজ 1। এটা ডাইরেক্ট ফর্মুলা থেকে। সো আপনারা সবাই আমাকে একটু জানান যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এবং আমরা গণিত পার্টটা সবাই বুঝতে পেরেছি কিনা, এবং সবারটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। সবাই একটু বলেন যে সবাই আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা সবাই ক্লিয়ার কিনা, এবং কার কয়টা হয়েছে সবাই একটু কমেন্ট সেকশনে জানান দ্রুত। আমরা এবার নেক্সট পার্টে চলে আসবো, কোনো সমস্যা নেই, সবাই একটু জানান, তাহলে আমরা নেক্সট পার্টে চলে আসবো। সবাই দ্রুত একটু জানান, ঠিক আছে? সবাই একটু দ্রুত জানান যে আপনাদের অ্যান্সার মানে কয়টা হয়েছে, ম্যাথে কার কয়টা হয়েছে, সবাই একটু জানান, সবাই দ্রুত। আমরা এখন নেক্সট ইয়াতে চলে আসবো। নেক্সট হচ্ছে হলো আমাদের, আমি এখন আপনাদের ম্যাডামের কাছে চলে আসি, ম্যাডাম হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। সো ম্যাডাম চলে আসেন। ওকে, সো এখন আমরা ফিজিক্সের সলিউশন দেখব। অনেকে ফিজিক্স নিয়ে অলরেডি অনেক কমেন্ট করছো যে ফিজিক্সের এটা হয়েছে ওইটা হয়েছে, ফিজিক্সের কারণে অবস্থা খারাপ হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে, আরো কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো আমি বললাম না কারণ আমরা বুঝতেছি যে অ্যাকচুয়ালি ফিজিক্স কোয়েশ্চেনটা অনেক কঠিন হয়েছে এবার। কিন্তু জয়কলির বই থেকে এবার 100% কমন পড়ছে, জয়কলির পদার্থবিচিত্রা থেকে। দ্যাটস লাইক একটা মিরাকেল বলা যায়। তো আমি দেখলাম আর কি বইয়ের সাথে মিলিয়ে। আমি জানি তোমাদের ব্যাখ্যা শোনার খুব বেশি ধৈর্য নাই, সবাই এখন আমরা অ্যান্সারই জানতে চাই, কারণ কার কয়টা হয়েছে আমরা মিলাবো, কারণ ফিজিক্স অলরেডি কঠিন হয়ে গেছে, এটা নিয়ে আর আমরা কথাও বলতে চাই না, তাই না? সো আমরা বেশি কথা বলবো না, আমি জাস্ট অ্যান্সারগুলো বলবো, তোমরা মিলাই যাবা, আর কার কয়টা কারেক্ট হয়েছে এটা কমেন্ট সেকশনে জানাবা, এটাই। সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সলিউশন করতে চলে যাই। ওকে, সো ফার্স্টের প্রশ্নটা ছিল হচ্ছে 1.1 দৈর্ঘ্য ও 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি আনুভূমিক রডের এক প্রান্ত একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। রডটির অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানোতে এর কৌণিক বিকৃতি 0.01 রেডিয়ান হলো। রডটির উপাদানের দৃঢ়তার গুণাঙ্ক কত? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডি। আচ্ছা, আমাকে সবাই জানাই দাও তো কার এইটার অ্যান্সার কারেক্ট হয়েছে। ওকে, সো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোয়েশ্চেন, x = e টু দি পাওয়ার -2t, y = 2 cos 3t এবং x = 2 sin 2t দ্বারা বর্ণিত বক্রপথে একটি কণা ভ্রমণ করে। t = 0 সেকেন্ড সময়ে কণাটির বেগ কত হবে? আচ্ছা, সবাই কমেন্ট সেকশনে জানাও তো কে কোন অ্যান্সার লিখছো, 2 এর অ্যান্সার কি দিছো, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। এই কোশ্চেনটাই মনে হয় একটু তুলনামূলক ইজিয়ার হয়েছে, বাকিগুলো তুলনা আমার কাছে মনে হয়েছে, বাকি কোশ্চেন এবার হার্ড হয়েছে ফিজিক্সের। সো কার কয়টা কারেক্ট হয়েছে এটা কিন্তু কমেন্টে মানে সলভ করার পরে লাস্টে সবাই জানাবা। আচ্ছা, 2 এর অ্যান্সার হচ্ছে এ। 3, একটি অপবর্তন ঝালর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দার আলোর ডোরা পাওয়া যায়। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেটিং এবং পর্দা 1.33 প্রতি স্বরাঙ্কের একটি করলে নিমজ্জিত করা হলে পর্দায় গঠিত হওয়া আলোর ডোরা। আচ্ছা, এটার অ্যান্সার সবাই কমেন্ট সেকশনে লেখো। আজকে ফিজিক্সে যদি কারো বেসিক ভালো না থাকে তাহলে অ্যান্সার করাটা আসলে অনেক টাফ হয়ে যাবে, গেছে অলরেডি। সবাই কমেন্ট সেকশনে জানাও 3 এর অ্যান্সার কি লিখছো, কে কি লিখছো। আচ্ছা, আমি বলে দেই, যেহেতু আমাদের ধৈর্য কম এন্ড আমরা হচ্ছে গিয়ে অ্যান্সার দেখার সময় মানে অ্যান্সারই দেখতে চাচ্ছি আমরা, কারণ মেলানোটা অনেক জরুরি। ফিজিক্স কোয়েশ্চেন হার্ড আসছে যেহেতু সবার মাথায় অনেক টেনশন এটা নিয়ে। আচ্ছা, সো এটার অ্যান্সার হবে সি। ওকে, 4 নাম্বার, 3টি ভেক্টর এ, বি এবং সি, এখানে ভেক্টরগুলো দেওয়া আছে। যদি এ এ,
বি বি সি 0 হয় তবে এ ও বি এর সম্ভাব্য মানগুলো কত হবে? আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে বি। 4 এর অ্যান্সার হবে বি। কার কার কারেক্ট হয়েছে কমেন্ট সেকশনে জানাও। 5 নম্বর কোয়েশ্চেন, একটি তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থা নেওয়া হয়। দুইটির পথের তাপ শোষণ এবং সিস্টেম কর্তৃক কৃত কাজ যথাক্রমে Q1 এবং Q2 এবং W1 ও W2, এই প্রক্রিয়ার জন্য কোনটি সঠিক? এটার অ্যান্সার হবে ডি, Q1 মাইনাস W1 ইকুয়ালস টু Q2 মাইনাস W2। ওকে, এইটা কার কার কারেক্ট হয়েছে এটা বলো, কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, নিচের কোন বিবৃতিটি একটি 2 ইনপুট বিশিষ্ট জর গেটের জন্য সত্য? এটার অ্যান্সার হচ্ছে গিয়ে সি, ইনপুটগুলো ভিন্ন হলে আউটপুট 1 হয়। এইটা সহজ আসছে, কিন্তু এই কোশ্চেনটা সহজ আসছে। আচ্ছা, 7, একটি প্রোটনের গতিশক্তি এর মোট শক্তি 75%, প্রোটনটির দ্রুতি কত? আচ্ছা, এই কোশ্চেনটাও একটু ইজিয়ার আসছে। আচ্ছা, এটা তাহলে জানাও কমেন্ট সেকশনে, মানে তোমাদের কিছু তো কারেক্ট হওয়ার তারা চান্স রাখছে, মানে একটু ইজিয়ার রাখছে কিছু কিছু কোয়েশ্চেন। আর এবার পদার্থ বিচিত্রা বই থেকে কিন্তু 100% কমন আসছে। কারা কারা পদার্থ বিচিত্রা বইটা কালেক্ট করছিল পরীক্ষার আগে আর পড়ছো, এটা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, ওকে, ওকে, 7 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে এ। যেহেতু এটা মোটামুটি সবার পারার কথা, সো এটাই বেশি টাইম আর কালক্ষেপণ করলাম না। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 8, একটি বুলেট সোজা উপরে নিক্ষিপ্ত হয় 10 সেকেন্ড পর তার প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। বুলেটের চূড়ান্ত গতি কত? বায়ুর বাধা উপেক্ষা করো। আচ্ছা, এটা 8 নাম্বারটার অ্যান্সার সবাই কমেন্টে জানাও তো কে কি লিখছো। আমি একটু কমেন্টগুলো দেখে আসি, সলভ না দিলে। জয়কলি জিএসটি হাইলাইটস কি বের হয়েছে? হ্যাঁ, সব হাইলাইটস বইগুলো বাজারে চলে আসছে। 8C লিখেছে অনেকে, ইয়েস রাইট। 8 এর অ্যান্সার হচ্ছে গিয়ে সি। একটি আনুভূমিক ঘর্ষণহীন তলের উপর একটি কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। কণাটির উপর একটি ধ্রুব আনুভূমিক বল F প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ W বনাম কণাটির দ্রুতি V সঠিকভাবে প্রকাশ করে? আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে গিয়ে বি। ওকে, কার কয়টা কারেক্ট হয়েছে এটা কিন্তু অ্যান্সারে সেকশনে জানাই দিবা কমেন্ট সেকশনে। পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটি বস্তু উলম্ব বরাবর উপরের দিকে নিক্ষিপ্ত হলো। বস্তুটি যদি সর্বোচ্চ r উচ্চতায় উঠে তবে এর আদিবেগ v1 কত? পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে rg এবং mg। আচ্ছা, এইটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে এ। নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালো মতো চিত্রায়িত করে? কমেন্ট সেকশনে জানাও এটার অ্যান্সার কে কি লিখছো। 11 এরটা ববের ত্বরণ বুঝায় কোনটা? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে সি। 11 এর অ্যান্সার হচ্ছে সি। ওকে, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হয় যেখানে গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজের সমান। এর ফলে গ্যাসের আয়তনের কি হবে? অ্যান্সার হচ্ছে গিয়ে বি। একটি পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এসে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 × 10⁻⁻6 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি ধাতু দুটি তার সমান্তরালে যুক্ত করা হলো। এখন পি বাহু থেকে 1000 ওহম, কিউ বাহু থেকে 10 ওহম এবং আর বাহু থেকে 2000 ওহম রোধের প্লাগ উঠালে গ্যালভানোমিটার শূন্য বিক্ষেপ দেয়। তারের উপাদানের আপেক্ষিক রোধ কত?
ওকে, এইটার অ্যান্সার হচ্ছে গিয়ে এ। 13 এর অ্যান্সার হবে এ। ওকে, আই হোপ সবাই মিলাই নিছো। এখন পর্যন্ত যতগুলো আমি অ্যান্সার দিয়েছি তার কয়টা কারেক্ট হয়েছে এই পর্যন্ত জানাও কমেন্ট সেকশনে। ওকে, ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন করে? এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ডি, লিথিয়াম 2+ আয়ন। একটি বর্গক্ষেত্রে দুটি বিপরীত শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়, অপর দুটি শীর্ষে কিউ চার্জ স্থাপন করা হয়। কিউ চার্জের যে কোনোটি উপর যদি লব্ধি বৈদ্যুতিক বল 0 হয় তাহলে Q/Q এর মান কত হবে? এটাও মোটামুটি সহজ আসছে প্রশ্নটা। সো সবাই অ্যান্সার লিখো। 15 অ্যান্সার কে কি লিখছো? ডি, জাহিদুল ইসলাম। ওকে, আচ্ছা 15 হচ্ছে গিয়ে বি। ওকে, ও সবাই সলভের কথা বলতেছে কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে সলভ, আমি ভাবছি তোমাদের এখন ধৈর্য কম এন্ড তোমরা অ্যানসারটা বেশি দেখতে চাচ্ছ। সো আমরা ওইভাবে করে করা ট্রাই করতেছি যে যত তাড়াতাড়ি তোমাদেরকে অ্যানসারটা জানানো যায়। আচ্ছা, এখন বায়োলজি সলভ করার জন্য আসবে হচ্ছে পাপ্পু ভাই। সো আমি ওনাকে ফ্লোর ছেড়ে দিচ্ছি। পাপ্পু ভাই। আসসালামু আলাইকুম। বাচ্চা পাটিরা আমরা সবাই কেমন আছি? আচ্ছা, তো অলরেডি আমরা কিন্তু বায়োলজি তোমরা অলরেডি সলভ পেয়ে গিয়েছো। কিছুক্ষণ আগে আমাদের ফিজিক্সের সলভ হইলো, এর আগে আমাদের ম্যাথের সলভ হয়েছে, তোমাদের শেপ সলভ নিয়েছে। তো এখন আমি তোমাদের বায়োলজি সলভটা নিব। তো বায়োলজি কোশ্চেনটা আমি অ্যাজ অনুযায়ী যদি বলি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি কোশ্চেন প্যাটার্নটা আসলে যেরকম হয় তার থেকে একটু সরে আসছে। আমি কিন্তু কথাটা বলছি তোমাদের, হ্যাঁ, একটু সরে আসছে, একটু ডিপ থেকে আমাদের কোশ্চেন আসছে। তো আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে যদি দেখতে চাই, আমরা দেখব যে আমাদের হচ্ছে যে জিওলজি থেকে আমাদের 8টা কোশ্চেন আসছে এবং আমাদের বোটানি থেকে আমাদের হলো বাকি কোশ্চেনগুলো আসছে এবং শর্ট সিলেবাসের বাইরে একটা চ্যাপ্টারটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসছে। ঠিক আছে, তো আমরা সবাই একটু ক্লাসটা যার যার অবস্থান থেকে টাইমলাইনে আমরা শেয়ার করে দিই, কারণ আমি দেখা যাচ্ছে যে কোশ্চেনগুলো যদি তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও তাহলে কি হবে, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবা। এজন্য যারা এখন পর্যন্ত ক্লাসে তোমরা জয়েন করো নাই, খুব দ্রুত ক্লাসটা তোমরা জয়েন করে ফেলো এবং ক্লাসটা যার যার অবস্থান থেকে ক্লাসটা শেয়ার করো এবং একটু সবাই কমেন্ট করে জানাই দিবা যে তোমাদের আসলে বায়োলজি পরীক্ষাটা কেমন হয়েছে। বায়োলজি পরীক্ষাটা কেমন হয়েছে কিছু সময়ের মধ্যে আমি তোমাদের সামনে সলভ নিয়ে ইনশাআল্লাহ হাজির হচ্ছি। আচ্ছা, তো সবাই একটু আমার সাথে কমেন্ট করবা, ঠিক আছে? ক্লাস বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, দেখো প্রথম কোশ্চেনটা যদি তোমাদের বলি, কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে? উইসাং নালী। কি দেওয়া আছে? উইসাং নালী। উইসাং নালী মানবদের কোন অঙ্গে পাওয়া যায়? বুঝতে হবে এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে। এই কোশ্চেনটা আমাদের পরিপাক এবং শোষণের কোন টপিকস থেকে আসছে? অগ্নাশয় টপিকস থেকে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু সবাই জানি অগ্নাশয় এক বিশেষ ধরনের নালী থাকে, সেটা নালীটার নাম হচ্ছে উইসাং নালী। তাহলে একের অ্যান্সার কত হচ্ছে? একের অ্যান্সার হচ্ছে সি। কার কি হয়েছে কোশ্চেনটা সবাইটা কমেন্ট করে জানাই দিবা। ওকে, 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা দেখো সবাই, পরের কোশ্চেনে কি দেওয়া আছে? বাংলাদেশে কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? আমি কিন্তু বারবার বলি জিএমও মানে কি বলতো? জিএমও মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এই কোশ্চেনটা আমাদের উদ্ভিদ বিজ্ঞানের বা জীব প্রযুক্তি থেকে আসছে। আমরা কিন্তু সবাই জানি জিএমও ফসলটি সরকার অনুমোদন কোনটি দিয়েছে? বেগুনকে দিয়েছে। বেগুনে ইংলিশকে আমরা কি বলি? ব্রিঞ্জল বলি। তাহলে অ্যান্সার কি হচ্ছে? 2 এর বি। ঠিক আছে, ওকে। 1 এবং 2 এর মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু আমরা ঝটপট কমেন্ট করে জানাই দিব। ওকে, 3 নম্বর কোশ্চেনটা যদি আমি তোমাদের সামনে চলে আসি। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা দেখো সবাই একটু, কি কোশ্চেনটা দেওয়া আছে? কোন ধরনের প্রাণীর জীবন চক্রে প্রতীক রূপান্তর না, তো এটা সাধারণত হবে প্রতীক রূপান্তর। আমি কিন্তু আমার ক্লাসগুলোতে
আমি আমার ক্লাসগুলোতে বারবার একটা কথা কিন্তু তোমাদের বলছিলাম, প্রতি রূপান্তর এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। এই কোশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে আসছে? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে আসছে। আমরা কিন্তু সবাই জানি কর্ডাটা যে তিনটা উপপর্ব আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টেব্রাটা, এবং এ কথাও জানি আমাদের কর্ডাটা পর্বে যে ইউরোকর্ডাটা আছে এ জায়গায় প্রতি রূপান্তর দেখা যায়, রিট্রোগ্রেসিভ মরফোসিস। যাতে এ কথাটার মানে কি, প্রতি রূপান্তর কথাটার মানে কি, আমাদের লাভা অবস্থায় উন্নত বৈশিষ্ট্য থাকে কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় উন্নত বৈশিষ্ট্য থাকে না। তো আমার এখানে কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে কি দেওয়া আছে? কোন ধরনের প্রাণীর জীবন চক্রের প্রতি রূপান্তর দেখা যায়? অবশ্যই आंसर কি হবে? ইউরোকর্ডাটা পর্বে প্রাণীদের প্রতি রূপান্তর দেখা যায়। ওকে, আমি 4 নম্বর কোশ্চেনে চলে আসি। 4 নম্বর কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে? বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? আমি যদি বলি এই কোশ্চেনটা আমাদের কোন চ্যাপ্টারটা থেকে আসছে, এই কোশ্চেনটা ব্রায়োফাইটা, নগ্নবীজি এবং আবৃতবীজি থেকে আসছে। এবং নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের আমাদের 2 নম্বর জয়কলি পেজের ভিতরে খুব সুন্দর করে কিন্তু বলে দেওয়া আছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ উদ্ভিদ যেটা, সেটা কিন্তু নগ্নবীজি উদ্ভিদের মধ্যে পড়ছে। তাহলে দেখো তোমরা একটু, পৃথিবীর সর্ববৃহৎ উদ্ভিদ কোনটি? সিকুয়া সেম্পারভিরেন্স। আমি কিন্তু এই টপিকসটাও কিন্তু তোমাদের ক্লাসের মধ্যে কিন্তু পড়াইছিলাম। তাহলে দেখো 4 এর आंसर কি হচ্ছে? বি। বাচ্চা পাটিরা তোমরা 1 থেকে 4 এর মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু কমেন্ট করে, ঝটপট কমেন্ট করে সবাই একটু জানায় দাও। ওকে, আমি 5 নম্বর কোশ্চেনে সবাই চলে আসবো। সবাই তো আমার সাথে কমেন্ট করবা, যারা এখন পর্যন্ত ক্লাসে জয়েন করোনি সবাই একটু জয়েন করবা। ওকে, পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? সারফ্যাক্টেন্ট কোথায় পাওয়া যায়? আচ্ছা, সারফ্যাক্টেন্ট এই টার্মসটা আমাদের কোন চ্যাপ্টারটা থেকে আসছে? এই কোশ্চেনটা আমাদের আসলে শ্বসনতন্ত্র থেকে আসছে। আমরা কিন্তু একটা কথা জানি, একটা মানব ভ্রূণ যখন 23 সপ্তাহ বয়স হয়, সেই 23 সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফ্যাক্টেন্ট ক্ষরণ শুরু হয়। এজন্য মেডিকেল টার্মে কিন্তু 24 সপ্তাহ বয়সের আগে কোনো মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের বলে গণ্য করা হয় না। তাহলে আমার এখানে কোশ্চেন সারফ্যাক্টেন্ট কোথায় পাওয়া যাচ্ছে? অবশ্যই অ্যালভিওলাসে পাওয়া যায়। ওকে, এখন দেখো এই যে আমাদের 6 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটু কিন্তু ডিপ কোশ্চেন কিন্তু আসছে। এই টাইপের কোশ্চেন কিন্তু এবারে কিন্তু ধাবিতে প্রথম, আমি কিন্তু বারবার বলছি এবার কিন্তু ধাবিতে একটু ডিপ কোশ্চেন আসে। তার কিন্তু একটা নমুনা কিন্তু এই কোশ্চেনটা। কোশ্চেনে কি দেওয়া আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়ার সংখ্যা কত? আমরা কিন্তু সবাই জানি গ্লাইকোলাইসিস মানে কি, গ্লুকোজের ভাঙ্গনকে আমরা গ্লাইকোলাইসিস বলি। বলো তো গ্লাইকোলাইসিসের সর্বমোট বিক্রিয়া কয়টা? গ্লাইকোলাইসিসের সর্বমোট বিক্রিয়া হচ্ছে 9টা। এই 9টা বিক্রিয়ার মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 9 নম্বর কি কি বললাম? 1, 3, 9 হচ্ছে একমুখী, বাকি সবগুলাই হচ্ছে উভমুখী। তাহলে আমার কোশ্চেন নাম্বার কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার দাদা, কোশ্চেন এখানে কি দেওয়া আছে? কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কোশ্চেন এখানে কি দেওয়া আছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী বিক্রিয়া তাহলে সংখ্যা কত? বলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী বিক্রিয়ার সংখ্যা নির্দ্বিধায় অ্যানসার হবে কত বলো তো বাচ্চা বাটিরা? অবশ্যই অ্যানসার হচ্ছে কয়টা বলো তো? 3টা। ওকে, কার কয়টা হয়েছে 6টার মধ্যে সবাইটা কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে, পরের 7 নম্বর কোশ্চেনটা যদি আমি তোমাদের সামনে চলে আসি, ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসাবে তৈরি করতে নিচের কোন জিনটি ব্যবহার করা হয়? এই কোশ্চেনটা কিন্তু জীব প্রযুক্তি থেকে আসছে। এবার কিন্তু জীব প্রযুক্তি খুবই 2টা কোশ্চেন দিয়েছে, যেটা ভার্সিটিতে খুবই বিরল। জীব প্রযুক্তিতে সবসময় একটা কোশ্চেন এবং 2টা কোশ্চেন দিচ্ছে। কোশ্চেনে কি দেওয়া আছে? ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসাবে তৈরি করতে কোন জিনটি ব্যবহার করা হয়? CSB বি কে ব্যবহার করে। ওকে, 8 নম্বর কোশ্চেনটা সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। দেখো 8 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? নিচের কোন গ্রুপের উদ্ভিদগুলো উভচর? উভচর মানে কিন্তু আমরা সবাই জানি, দেখো ব্রায়োফাইটা, টেইডোফাইটা, জিমনোস্পার্ম নাকি সবগুলো? আমরা কিন্তু সবাই জানি টেইডোফাইটা আর জিমনোস্পার্ম এরা কিন্তু স্থলচর, কিন্তু ব্রায়োফাইটারে কি বলতো বাচ্চা বাটিরা? উভচর। তাহলে 8 এর आंसर কি হবে? 8 এর आंसर হচ্ছে এ। 8 এর आंसर কি হচ্ছে সবাই একটু কমেন্ট করো বাচ্চা বাটি। 8 এর आंसर এ। তো বাচ্চা বাটিরা সবাই একটু কমেন্ট করো এই 8টার মধ্যে বায়োলজিতে কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও এবং সবাই একটু ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। সবাই দ্রুত। ওকে, দেখো
9 নম্বর কোশ্চেনটা আমি বারবার বলছি, এবার কিন্তু ধাবিতে একটু ডিপলি কোশ্চেন আসছে, তার কিন্তু একটা কোশ্চেনের প্রমাণ কিন্তু এটা, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু জাহাঙ্গীরনগরে দেয় বাচ্চা বাটিরা। আমি কিন্তু তোমাদের ক্লাসে বারবার বলেছিলাম এই ধরনের কোশ্চেন কিন্তু এবার ধাবিতে আসতে পারে। কোশ্চেনে কি দেওয়া আছে, বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তানটা কি ধরনের হবে? পুত্র বর্ণান্ধ হবে, পুত্র 50 মাসে বর্ণান্ধ হবে, পুত্র কন্যা উভয় স্বাভাবিক হবে, নাকি কন্যা বর্ণান্ধ বাহক হবে? এই কোশ্চেনটা আমি জানি অনেকেই তোমরা ভুল করছো। অবশ্যই অ্যান্সারটা হচ্ছে 9 ডি। 9 অ্যান্সারটা সবাই ঠিক হয়েছে কিনা সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবা। ওকে, 10 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? এই কোশ্চেনটাকে কোথা থেকে আসছে? এই কোশ্চেনটা আমাদের আসছিল কোষ এবং এর গঠন, দ্যাট মিনস আমাদের উদ্ভিদ বিজ্ঞান, দ্যাট মিনস বায়োলজি ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট অধ্যায় থেকে আসছে। একটা দেখো, আমরা কিন্তু জানি অপেরণ 4টি অংশ দ্বারা তৈরি, অপেরণ 4টি অংশ দ্বারা তৈরি। সে অপেরণ 4টি অংশের নাম কি? গাঠনিক জিন, প্রোমোটর জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিন। আমার কোশ্চেনে কি বলা আছে? বলা আছে গাঠনিক জিন, প্রোমোটর জিন, অপারেটর জিন এবং রেগুলেটর জিনকে একত্রে কি বলে? অবশ্যই সেটাকে একত্রে আমরা কি বলবো বলো তো বাচ্চা বাটিরা? অপেরণ বলবো। তা 10 এর আনসার কি হচ্ছে? 10 এর আনসার হচ্ছে সি হচ্ছে। সবাই এ কয়টা 10টা কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবা। ওকে, পরের কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনটা সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে, কোনটি রুই মাছে বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? আমি কিন্তু ক্লাসগুলোতে বারবার বলছিলাম এই মেডিকেলে এ নয় কোনটি সম্পর্কিত নয়, এগুলো টাইপের কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে। দেখো বায়ুথলির সাথে সম্পর্ক কিন্তু ওভেরিয়ান এসিকেল, রেটি মিরাবাইল, নিউমেটিক নালী তিনটাই কিন্তু বায়ুথলি বা পটকার সাথে সম্পর্কিত, কিন্তু 500 রেখা নালী এটা কিন্তু আইসের সাথে সম্পর্কিত। কোশ্চেন কি দেওয়া আছে, কোনটি রুই মাছে বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? তাহলে অবশ্যই আনসার হচ্ছে 11 ডি। ওকে, পরের কোশ্চেন দেখো, 52 নম্বর কোশ্চেনটা দেখো, সবাই একটু আমরা ঝটপট অ্যান্সার করার চেষ্টা করি। পরের কোশ্চেন দেখো, সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায়, বলো। খুব একটা ইজি কোশ্চেন, সর্বমুখ পরাগধানী আমরা কোথায় দেখতে পাবো? সবাই কমেন্ট করো, বলো সর্বমুখ পরাগধানী কোন পরিবারে দেখা যায়? সাইপোরেসিনা, মালভেসিনা, ফেভাসিনা, ডেফিনেটলি পোয়েসিতে আমরা কি দেখতে পারবো? সর্বমুখ পরাগধানী দেখতে পারবো। বাচ্চা বাটিরা 12টা কোশ্চেনের মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবা। ওকে, পরের কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, সবাই আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করো। কি দেওয়া আছে, নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়? বাচ্চা বাটিরা আমি কিন্তু তোমাদের ক্লাসে বারবার বলছিলাম, এবার কিন্তু ধাবিতে নয়, সত্য নয়, মিথ্যা এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে। কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়? এ কি অ্যান্সার করছো সবাই একটু কমেন্ট করে জানাই দাও। মালপিজান নালিকা, নেফ্রিডিয়াম, মালপিজান বডি নাকি ইউরেট কোষ? আমি একটু কথা বলি। এখন দেখো এই যে মালপিজিয়ান বডি এটা কাদের রেচনাঙ্গ বলো? এটা কাদের রেচনাঙ্গ? কর্ডাটা পর্বের রেচন। কর্ডাটা মানে কি? মেরুদণ্ডী প্রাণী, তাই না? তার মানে কি কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়? নির্দ্বিধায় অ্যান্সার কি হবে বলো তো? 13 বি। ওকে, দেখো পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, হেপাটাইটিস নির্ণয়ে নিচের কোন পরীক্ষাটি করা হয়? প্লাটিলেটস, অ্যান্টিবডি সবগুলোই নাকি এসবি সারগেস অ্যান্টিজেন? প্লাটিলেটস আর অ্যান্টিবডি এই পরীক্ষাটা করা ডেঙ্গু পরে, আমি কিন্তু ক্লাসে পড়াইছিলাম জয়কুলি আমাদের বায়োলজি বিষয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। প্লাটিলেটস এবং অ্যান্টিবডি পরীক্ষা করা ডেঙ্গুর জন্য এবং এসবি সারগেস অ্যান্টিজেন পরীক্ষা করা হেপাটাইটিস নির্ণয় করার জন্য। তাহলে অবশ্যই 14 আনসার কি হবে বলতো বাচ্চা বাটিরা? এ। তো বাচ্চা বাটিরা তো এতক্ষণ পর্যন্ত যার কার কয়টা হলো 14টার মধ্যে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবো। লাস্ট কোশ্চেন আমি চলে আসবো। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটিকে মানব দেহের রবিন হুড বলা হয়? আচ্ছা, রবিন হুড, রবিন হুড, রবিন হুড মানে কি? যে সবকিছু ধ্বংস করবে, মারামারি করবে, ঠিক আছে? রবিন হুড আসলে আমরা কাকে বলবো বলো? দেখো ইনসুলিন কখনোই না, ইনসুলিন একটা হরমোন, গ্লুকাগন একটা হরমোন, সিক্রিটন একটা হরমোন। কোনটিকে মানবদের রবিন হুড বলা হয়? অবশ্যই আনসার হচ্ছে 15 সি। আমি কিন্তু বারবার বলি তোমরা কোশ্চেন করছো ভাইয়া বায়োলজিতে কয়টা হওয়া উচিত? আমি বিশ্বাস করি এই বায়োলজি কোশ্চেনে তোমাদের সর্বনিম্ন 12টা থেকে 13টা হওয়া উচিত, ঠিক আছে? এই 15টার মধ্যে এত কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবা। কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাই দিবা। ওকে, কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও। সবাই একটু ঝটপট কমেন্ট করে দাও কার কয়টা হয়েছে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও। ওকে, কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও। 15টার মধ্যে কার কয়টা হয়েছে সবাই একটু ঝটপট কমেন্ট। ওকে,
কিছুক্ষণ পরে তোমাদের রসায়নের পরীক্ষাটা কোশ্চেনটা কিরকম হয়েছে সে কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করবে। আমি এখন ফ্লো দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টরকে। ওকে, তো সবাই ভালো থাকবা, দেখা হবে বিজয়, হাল ছাড়বা না, দেখা হবে বিজয় তোমাদের সাথে। ওকে, তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমিস্ট্রি কোশ্চেন কেমন ছিল একটু সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে কেমিস্ট্রি তোমাদের কাছে ওভারঅল কেমন লাগছে। আগে তোমাদের মতামতটা শুনি, যে কেমিস্ট্রি তোমাদের ভাই সো কেমিস্ট্রি তোমাদের কাছে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও, যে কেমিস্ট্রি প্রশ্ন তোমাদের কি হার্ড লাগছে নাকি সহজ লাগছে। দেখি তোমরা একটু আমাকে কমেন্ট করে সবাই একটু জানাও যে কেমিস্ট্রি পার্টটা তোমাদের জন্য কেমন ছিল। আমরা একটু কেমিস্ট্রি দেখি তোমাদের কি অবস্থা। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, অলরেডি অনেকে যুক্ত আছো যারা কেমিস্ট্রি পার্টের জন্য এত অধীর আগ্রহে বসেছিল আর কি। তোমরা একটু আমাকে জানাও যে কেমিস্ট্রি পার্টটা তোমাদের কাছে কেমন লেগেছে, বা আমার কাছে পার্সোনালি কেমিস্ট্রি কয়েকটা আর কি একটু বিতর্কিত কোশ্চেন ছিল, বা কয়েকটা একটু আসলে অ্যান্সার নিয়ে একটু ঝামেলা, বাট বাকিগুলো ওভারঅল মোটামুটি সহজ ছিল আর কি। তুমি যদি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে থাকো ইনশাল্লাহ 10 বা মানে 12টা তোমার এমনি হওয়ার কথা আর কি, বুঝছো। দুই একটা একটু ঝামেলা হইতে পারে, বাট ওভারঅল কেমিস্ট্রি কোশ্চেন দেখি তোমাদের মতামতটাকে শুনি। আচ্ছা, সো তোমরাও দেখি একটু অ্যান্সার দাও আমার সাথে সাথে, তাহলে আমি একটু শেয়ার করতে থাকি। আচ্ছা, কেমিস্ট্রি পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা ওকে, এক মিনিট একটু শেয়ারটা করে নিই, আমার পেজে একটু শেয়ার করে নিই, এক মিনিট। আচ্ছা, সো দেখো ভাইয়া কেমিস্ট্রি আমার তোমাদের মতামত একটু দেখি, এক মিনিট কি হয়েছে কেমিস্ট্রি। আচ্ছা, আচ্ছা ভাইয়া কেমিস্ট্রি সহজ ছিল আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো 1 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে আর কি। কোন মানে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। সো এটা তোমার কি বের করতে হবে ভাইয়া, এন বের করতে হবে। যার এন এর মান বেশি তার কি আয়তনও বেশি, মানে আয়তনও বেশি লাগবে, তাই না। যার এন বেশি হবে তার আয়তনও কি হবে, বেশি লাগবে আর কি। মনে করো 1 মোলের জন্য যে জায়গা লাগে 2 মোলের জন্য কি তার বেশি জায়গা লাগবে, 3 মোলের জন্য কি তার 3 গুণ বেশি জায়গা লাগবে, তাই না। সো যার মোল সংখ্যা বেশি তার কি হবে, যার মোল সংখ্যা বেশি তার আয়তনও বেশি লাগবে আর কি। সো এক্ষেত্রে তোমার সব জায়গায় কি এন ইকুয়াল টু আমরা জানি কি W/M। সো এক্ষেত্রে W তোমার সব ক্ষেত্রেই কি সেম না, তোমার এই যে এখানে কি বলে দিতেছে 1 গ্রাম, তার মানে W কি তোমার সব ক্ষেত্রেই 1 গ্রাম হবে। সো এখন বলা হয়েছে যে কোন গ্যাস বেশি আয়তন দখল করবে। এখন কোন গ্যাস বেশি আয়তন দখল করবে, যে গ্যাসের কি ভর কম সেই গ্যাসই তো বেশি আয়তন দখল করবে। মানে তোমার এন এর মানটা বাড়াইতে হবে, এন এর মানটা বেশি করতে হবে। আর এন এর মান বেশি করতে গেলে কি করতে হবে, তোমার এম এর মানটা কি হইতে হবে ভাইয়া, কম হইতে হবে। এম এর মান যার কম হবে তার কি এন এর মানটা বেশি হবে। সো তোমাকে এখানে হিসাব করতে হবে যে কোনটার আণবিক ভর কম। সো নাইট্রোজেনের আণবিক ভর কত 28, অ্যামোনিয়ার কত ভাইয়া 17, অক্সিজেনের কত, অক্সিজেন হচ্ছে কত 16 দুগুণে কত 32, ঠিক আছে। আর এখানে কত আর্গন, মনে করো আর্গন কত, হিলিয়াম নিয়ন আর্গন, ঠিক আছে। তো আর্গন কত 18 দুগুণে কত বলো তো 36। সো স্বাভাবিকভাবে সবচেয়ে কম কার, যার কম তার এন এর মান বেশি হবে, যার ফলে তার আয়তনও বেশি হবে আর কি। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে অ্যামোনিয়া। তাহলে একের অ্যান্সার হবে কোনটা ভাইয়া, একের অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপর ভালো হয়েছে কি ভাইয়া, কোন ডি অরবিটাল গুলা অক্ষ বরাবর অবস্থিত। কোন ডি অরবিটাল গুলা কি বলা হয়েছে ভাইয়া, অক্ষ বরাবর অবস্থিত। এখন অক্ষ বরাবর অবস্থিত কারা বলো তো, অক্ষ বরাবর অবস্থিত কারা। ওকে,
দেখো অক্ষ বরাবর অবস্থায় তো কারা, দেখো এই যে তোমার মনে করো এই যে অক্ষ যেগুলো আছে না, এই যে এক্স ওয়াই যে অক্ষগুলো আছে, সো এই এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আর ঠিক আছে বলতো জেড স্কোয়ার, এরা দেখবা এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে এরকম অক্ষ বরাবর অবস্থিত। বাট যেগুলো মনে করো এক্স ওয়াই আবার কোন দিকে থাকে ভাইয়া, এক্স ওয়াই থাকে মনে করো এই দিকে তুমি যদি এক্স ধরো এইদিকে যদি ওয়াই ধরো, এক্স ওয়াই গুলো থাকে ভাইয়া এই বরাবর এক্স ওয়াই থাকে, এগুলো কিন্তু অক্ষ বরাবর না, ঠিক আছে। তো অক্ষ বরাবর কোনটা থাকে ভাইয়া, এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এরা সব কি অক্ষ বরাবরই আছে। তাহলে এইটার অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 2 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। তাহলে 2 এর অ্যান্সার কোনটা হবে, 2 এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। ওকে, এরপর আমরা 3 নাম্বার কোশ্চেনটা যাই। দেখো 3 নাম্বার কোশ্চেনে বলা আছে নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে, মানে একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কোথায় আছে আর কি, এটা তোমাকে খুঁজে বের করতে বলছে। সো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কারে আছে তোমরা সবাই জানো যে অ্যামোনিয়াতে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন ছিল, ঠিক আছে, অ্যামোনিয়াতে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন ছিল। বাট এই অ্যামোনিয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা কে নিছিল বলো তো, H+ যুক্ত হয়ে অ্যামিন যখন তৈরি করছিল, মানে অ্যামোনিয়াম আয়ন যখন তৈরি করছিল তখন কিন্তু নিঃসঙ্গ যুগলটা কিন্তু আর ছিল না, তাই না। সো এই অ্যামোনিয়াম প্লাস এখানে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নাই, অনেকে ভুল করে NH4+ লাগাইছো, বাট NH3 তে মুক্ত জোড় ছিল, বাট NH4+ এ কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। ওকে, আচ্ছা NH2- CH3+ CH3- আছে আর কি। সো অ্যামোনিয়াতে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন আছে, NH2- তবে আরো বেশি, মানে একটা মুক্ত জোড় ইলেকট্রন ছিল আরো মুক্ত জোড় ইলেকট্রন যুক্ত হয়েছে আর কি। সো এইটা তো হওয়ার চান্সই নাই। CH3+, এইটাও হবে না। এখন দেখো ভাই CH3 তে কি, CH3 তে মাইনাস আছে, তার মানে কি একটা মুক্ত জোড় আছে, তাই না। CH3- কি হয়ে গেছে, এই মাইনাসে কি আছে ভাইয়া, একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এক জোড়া নাকি একটা বলো তো এখানে, CH3-, ঠিক আছে, CH3-। সো CH3 তে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে, CH3- যখন হয়ে গেছে তার মানে কি এখানে তোমার কি আছে, CH3 তে দেখো কার্বনে কয়টা ইলেকট্রন ভাইয়া, কার্বনে 4টা ইলেকট্রন, হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে, 3টা যুক্ত হয়েছে, তার মানে কার্বন ওখানে কি আছে, একটা ইলেকট্রন আছে, আর এখানে মাইনাস মানে কি আরো একটা এসে যুক্ত হয়েছে, তার মানে টোটাল কয়টা ইলেকট্রন হলো, 2টা ইলেকট্রন হলো, 2টা ইলেকট্রন মানে কয়টা মুক্ত জোড়, একটা মুক্ত জোড়, ঠিক আছে। তাহলে CH3- কি আছে ভাইয়া, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, ঠিক আছে। CH3 থেকে একটা ইলেকট্রন মাইনাস একটা এসে যুক্ত হয়েছে, মানে একটা ইলেকট্রন আরো এসে যুক্ত হয়েছে, যার ফলে এক জোড়া মুক্ত জোড় হয়ে গেছে আর কি। তাহলে এইটার অ্যান্সার কোনটা হবে ভাইয়া, 3 এর অ্যান্সার হবে বি নাম্বারটা। এরপরে বলা হয়েছে কি নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটা ব্যবহার করা হয়, প্রমাণ দ্রবণ, ঠিক আছে। প্রমাণ দ্রবণে ভাই মেজারিং সিলিন্ডারও হওয়ার চান্স থাকে, বাট অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে আয়তনিক ফ্লাস্ক, ঠিক আছে। আয়তনিক ফ্লাস্কের সাহায্যে আমরা কি করি, আয়তনের নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করি আমরা কোনটার সাহায্যে, আয়তনিক ফ্লাস্কের সাহায্যে। তাহলে 4 এর অ্যান্সার কোনটা হবে, 4 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা, 4 এর অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, এরপর আমরা নেক্সট স্লাইডে যাই। এরপর সবাই 5 আর 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। নিচের কোন যৌগটা টটোমারিজম দেখায়, এটা আমরা মানে এই একটা এক্সাম্পলই বইয়ে আছে, প্রোপানন আর প্রোপিন-2-অল, প্রোপানন আর প্রোপিন-2-অল, এটা পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা, প্রোপানন আর প্রোপিন-2-অল, প্রোপানন আর প্রোপিন-2-অল। প্রোপানন বা কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। সো 3 কার্বন বিশিষ্ট কোনটা কোনটা আছে দেখো, এটা তো অ্যালকোহল, এটা তো কি অ্যাসিড, তাহলে প্রোপানন আর প্রোপিন-2-অল, ঠিক আছে, প্রোপানন আর প্রোপিন-2-অল। এই দেখো প্রোপানন, এই যে প্রোপানন আছে, কোনটা আছে, প্রোপানন। তাহলে প্রোপানন যদি হয় তাহলে এটা কি, এটা 1 নাম্বার কার্বনে আছে, ঠিক আছে, এটা 1 নাম্বার কার্বন আছে, এটা হবে না। তাহলে কোনটা হবে ভাই, অ্যান্সার হবে 5 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। এরপর 6 নাম্বার, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানুতা দেখা প্রদর্শন করে, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন, সো ভাই এটা মনে রাখবা 6 কার্বন, ঠিক আছে, সর্বনিম্ন বা 6 কার্বনের অ্যালকিন তোমার আলোক সমানুতা প্রদর্শন করবে। 6 কার্বনের অ্যালকিন, কত কার্বনের অ্যালকিন ভাইয়া, 6 কার্বনের অ্যালকিন তোমার হচ্ছে আলোক সমানুতা প্রদর্শন করবে। এটা যদি তোমরা একটু স্ট্রাকচার তাকাও তাহলে খুব ভালো মতো বুঝতে পারবে। এই স্ট্রাকচারটা ওয়ান কাইন্ড অফ এরকম, কার্বন এখানেও কার্বন দিয়ে দিই, এখানে হচ্ছে তোমার CH3 মূলক, এখানে হচ্ছে CH2 মূলক, 1 2 3 4 5, আর এই উপরে যেটা আছে এখানে তোমার একটা CH3 হইলো, আর একটা হাত যেহেতু ফাঁকা আছে এখানে একটা H মূলক দিয়ে দিলাম আর কি। সো এই যে কার্বনটা আছে, এই যে অ্যালকিনটা আছে, এই অ্যালকিনটা কি করবে তোমার আলোক সমানুতা প্রদর্শন করবে আর কি। কয় নাও, এখানে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5 6। সো 6টা কার্বন যদি থাকে তাইলেই কিন্তু আলোক সমানুতা প্রদর্শন করতে পারবে আর কি। কাইরাল কার্বন আছে, কাইরাল কার্বন থাকলেই কি হবে, সেটা আলোক সমানুতা প্রদর্শন করতে পারবে। দেখো এখানে 4টা হাতে 4টা ভিন্ন কার্যকরী মূলক, এই দেখো 4টা হাতে 4টা ভিন্ন কার্যকরী মূলক, এক হাতে আছে CH3 মূলক, এক হাতে আছে ভাই
CH মূলক, মানে দুইটা হাত ভিন্ন হইলো। এক হাতে আছে CH2 CH3, আর এক হাতে দেখো কি আছে CH CH2, দেখতে পাচ্ছ? তার মানে চারটা হাতে চারটা ভিন্ন কার্যকরী মূলক আছে। তাহলে এটা কি হবে, আলোক সমানুতা প্রদর্শন করবে 6টা কার্বন থাকলেই। ওকে, তাহলে এইটার অ্যান্সার কোনটা হবে ভাইয়া? 6 এর অ্যান্সার হবে বি নাম্বারটা। এটা কি সবাই পারছিলাম? এটা জানি অনেকেই ভুল করছো, বা অনেকেই হয়তো বা এটা পারো নাই, বা অনেকেই হয়তো বা এটা সাত দাগাইছো বা আন্দাজে দাগাইছো, বা এটা একটু কনফিউজিং ছিল। সো এটা একটু টাইম মানে তোমার লাগতো। সো আশা করি এটা পারছো। আচ্ছা, এরপর ভাই 7 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, নিচের বিক্রিয়াটার নাম কি? ঠিক আছে, এই যে CH3CONH থেকে ভাই কি তৈরি হয়েছে, CH3NH2 তৈরি হয়েছে আর কি। সো এটা কিন্তু আমরা সবাই জানি যে এটা কি বিক্রিয়া, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তাহলে 7 এর অ্যান্সার কোনটা হবে ভাই? 7 এর অ্যান্সার হবে এ নাম্বারটা। 7 এর অ্যান্সার কোনটা? এ, 7 এর অ্যান্সার এ। ওকে, আচ্ছা, এরপর 8 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, হাইড্রোজিন। হাইড্রোজিন অণুতে HNH এর মধ্যকার বন্ধন কোণ কত? HNH, ঠিক আছে, HNH এর মধ্যে বন্ধকার কোণ কত? এটা হচ্ছে ভাই 107 ডিগ্রি। কত ডিগ্রি ভাই? 107 ডিগ্রি আর কি। ওকে, আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক? কি কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে অ্যালকাইন, এখানে আছে অ্যালকিন, এটা তো ভাইয়া অ্যালকেন, আর এটা কি ভাইয়া? বেনজিন। সো এই চারটার মধ্যে ভাইয়া সবচেয়ে বেশি অ্যাসিডিক কে? সবচেয়ে বেশি অ্যাসিডিক ভাই অ্যালকাইন। সবচেয়ে বেশি অ্যাসিডিক ভাই মনে রাখবা তিনটি, মানে অ্যালকাইন, তারপরে ভাইয়া অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, অ্যাসিডিকের ক্রম কি? সবচেয়ে বেশি অ্যাসিডিক হয় কে? অ্যালকাইন হয়। কেন হয় অ্যালকাইন? কারণ হচ্ছে ভাই অ্যালকাইনে হচ্ছে তোমার sp সংকরণ হয়। ঠিক আছে, এটা আমি বারবার পড়াইছি। আর এখানে কি হয়? sp3 সংকরণ হয়। সো sp সংকরণ মানে কি? এর এস ধর্ম বেশি। কত এস ধর্ম? এস ধর্ম হচ্ছে 50% হচ্ছে এস ধর্ম, বুঝছো? 50% এস ধর্ম। আর sp3 তে ভাইয়া কত পার্সেন্ট বলো তো এস ধর্ম? sp3 তে তুমি 4 দিয়ে ভাগ দিবা, মাত্র 25% হচ্ছে কত? এস ধর্ম, মাত্র 25%। ওকে, মাত্র 25% হচ্ছে তোমার এস ধর্ম, আর এখানে 50%, মানে ওর থেকে অনেক বেশি। তো স্বাভাবিকভাবে কোনটা হবে? স্বাভাবিকভাবে যেটা এস ধর্ম বেশি সেটার কি অ্যাসিডিকও বেশি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাই এ নাম্বারটা। তাহলে 9 এর অ্যান্সার কোনটা ভাই? 9 এর অ্যান্সার হবে এ নাম্বার। এরপর ভাই 10 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, না 9 এর অ্যান্সার বি না ভাইয়া, 9 এর অ্যান্সার এ হবে, বুঝছো? জাহিদুল ইসলাম কমেন্ট করতেছো 9 এর অ্যান্সার। ওকে, 9 এর অ্যান্সার ভাই বি হবে, বুঝছো? 9 এর অ্যান্সার বি হবে। আচ্ছা, এরপর ভাই 10 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, NH4। আচ্ছা দেখি 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তোমরা একটু আমাকে জানাও যে 10 এর অ্যান্সার কোনটা হবে। দেখি 10 নাম্বার কোশ্চেনে তোমরা কে কি দাগাইছো একটু কমেন্ট করে আমাকে জানাও, যে 10 নাম্বার কোশ্চেনটা কে কি দাগাইছো একটু আমাকে কমেন্ট করে জানাও। 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সার তোমরা কোনটা দাগাইছো একটু দেখি, তোমাদের নামগুলো একটু পড়ি, দেখি কে কোনটা দাগাইছো একটু জানাও আমাকে। 10 এর অ্যান্সার কোনটা দাগাইছো? 10 নাম্বারটা তোমাদের অনেকেই কনফিউজিং এর একটা জায়গা, আমি জানি, তোমরা এই জন্য আমি তোমাদের কাছে আজ করতেছি 10 এর অ্যান্সার কোনটা হবে। 10 এর অ্যান্সার কোনটা হবে? তোমরা একটু 10 এর অ্যান্সার কোনটা দাগাইছো একটু বলো আমাকে। আচ্ছা দেখো, তবে 10 নাম্বার কোশ্চেনটা যেটা কাহিনী হইছে, আচ্ছা দেখি তোমরা 10 অ্যান্সার দিছো। আচ্ছা 8 এ এখন আসো, তোমরা বাকির অ্যান্সার দাও দ্রুত দেখি। 10 এর অ্যান্সার ফেসবুক গেল, নেটে আসলে একটু মনে প্রবলেম করতেছে আর কি। অ্যাসিড, আচ্ছা অ্যাসিড হবে না ভাইয়া, অ্যাসিড হবেই না। আচ্ছা তোমাকে দেখাই, এখানে দেখো তোমরা এখানে কি বলছে ভাইয়া, এই যে CO3 2 মাইনাস আয়নটা কি হয়েছে, ঠিক আছে, CO3 2 মাইনাস মানে অ্যামোনিয়াম, এই যে NH4 2 হোল কে ভাঙলে কি হয়, অ্যামোনিয়াম প্লাস প্লাস কি CO3 2 মাইনাস, তাই না? সো এই CO3 2 মাইনাস বলছে এই পাশে যে কিসে পরিণত হয়ে গেছে, এই পাশে যে CO2 তে পরিণত হয়ে গেছে। তো বলছে এই CO3 2 মাইনাসে কি হিসেবে কাজ করে। সো ভাই এই দেখো, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে CO3 থেকে যেহেতু CO2 হয়েছে এটা জারক বা বিজারকের মধ্যে একটা হবে, বাট দেখো এখানে কাহিনীটা দেখো, CO3 2 মাইনাসের ক্ষেত্রে আমি যদি দেখি যে জারণ মান কত আসে, দেখো CO3 2 মাইনাস মানে কি CO3 = -2, আমি কার্বনের জারণ মানটা বের করি x প্লাস কত -6, মানে যেহেতু -2 3 × -6 ইকুয়াল টু কত -2, তার মানে x ইকুয়াল টু কত আসছে ভাইয়া -2 + 6, তার মানে কত আসছে +4 আসছে কোথায়, CO3 2 মাইনাস আয়নে। এবার যদি আমি কার্বন ডাই অক্সাইডের কথা চিন্তা করি, দেখো কার্বন ডাই অক্সাইডটা দেখো ইকুয়াল টু 0, সো কার্বনটা যদি তুমি বের করো, কার্বন ইকুয়াল টু যদি তুমি x ধরো, x প্লাস
2 ইন্টু 2 ইকুয়াল টু কত 0, তাহলে x এর মান কত আসতেছে ভাইয়া -4, ওপাশে গেলে কত হয়ে যাচ্ছে +4। তাহলে দেখো CO3 2 মাইনাসে কার্বনের জারণ মান যেটা ছিল CO2 তেও কি আছে সেমই আছে, তাই না? তাহলে এখানে কিন্তু কি হয় নাই, জারক বিজারক হওয়ার প্রশ্ন আসবে না আর কি, জারক বিজারক ফার্স্টেই বাদ। এখন আসি ভাই অ্যাসিড নাকি ক্ষার। সো দেখো CO3 কি 2 মাইনাস, তাই না? CO3 2 মাইনাস, ও কি করতে পারে ভাইয়া দুইটা হাইড্রোজেন গ্রহণ করে কি হইতে পারে, দুইটা হাইড্রোজেন গ্রহণ করে H2CO3 তে পরিণত হতে পারে, বা HCO3 মাইনাস একটা হাইড্রোজেন গ্রহণ করে HCO3 মাইনাসে পরিণত হতে পারে, তার না? তার মানে কি করতে পারে ভাইয়া, ও মানে ও হাইড্রোজেন গ্রহণ করতে পারে নাকি হাইড্রোজেন ত্যাগ করতে পারে বলো তো? ও হাইড্রোজেন ভাইয়া গ্রহণ করতে পারে, ঠিক আছে? তো আমরা কি জানি, যারা হাইড্রোজেন আয়ন দান করে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে তারা কি ভাইয়া ক্ষার। তাহলে এ যেহেতু দুইটা বা একটা হাইড্রোজেন কি করতে পারে, গ্রহণ করতে পারে, তাহলে সেই হিসেবে এটা কি হবে ভাইয়া, সেই হিসেবে এটা হবে কি ক্ষার। তাহলে অ্যান্সার কোনটা হবে ভাইয়া, অ্যান্সার হবে ক্ষার। তাহলে 10 এর অ্যান্সার কোনটা হবে, সক্রিয়তা সিরিজ অনুযায়ী আগে অ্যালকিন আসার কথা। আচ্ছা সক্রিয়তা সিরিজ কোন সক্রিয়তা সিরিজ, ওটা তো তোমার ইয়াস সিরিজ, ওটা তো নামকরণের ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ, বুঝছো? ওটা তো নামকরণ, যে তুমি কাকে আগে প্রাধান্য দিবা, অ্যাসিডকে আগে প্রাধান্য দিবা নাকি কাকে আগে প্রাধান্য দিবা নামকরণের ক্ষেত্রে, ওকে? সো এটা তো তোমার ওই অ্যান্সার হবে না, প্রবাবলি বিজারক না, এটা অ্যান্সার হবে ক্ষার, বুঝছো? তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি হবে, অ্যান্সার ডি হবে আর কি, ওকে? আচ্ছা এরপরে আসি, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, তাহলে 9 এর অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা, বেশি অ্যাসিডিক ভাইয়া হচ্ছে তোমার এটা সক্রিয়তা সিরিজ দিয়ে না, এটা হচ্ছে সংকরায়ন দিয়ে ব্যাখ্যা করতে হবে, sp sp2 sp3, ওই সংকরায়ন দিয়ে যেটা বেশি হবে সেটাই হবে অ্যান্সার। আর এটা কি দিয়ে ব্যাখ্যা করতে হবে, এটা হচ্ছে হাইড্রোজেন গ্রহণ করতে পারে নাকি পারে না। তাহলে অ্যান্সার কোনটা হবে, 9 এর অ্যান্সার হবে এ, আর 10 এর অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা, ওকে? এরপর ভাই আমাদের 11 নম্বর কোশ্চেনটা, এই 11 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, নিচের কোন আয়নের ঘনমাত্রায় তোমার সেলের বিভব প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি, প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি। সো নার্নস সমীকরণ তুমি যদি দেখো যে উপরে কি আছে বলো তো, নার্নস আচ্ছা প্রবাবলি বিজারক, না না বিজারক এটা অ্যান্সার হবে জারক, তোমার ক্ষার হবে আর কি, ওকে? ক্ষার, ওকে হ্যাঁ। আচ্ছা আচ্ছা সো দেখি আমরা এরপরে দেখি আমাদের এই অ্যান্সারটা কোনটা হবে, যে কি বলছে নিচের কোন আয়নের ঘনমাত্রার তোমার হচ্ছে সেলের বিভবের প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি। সো এখানে মনে রাখবা যে Fe3+ যেটা আছে, Fe3+ তুমি যদি নার্নস সমীকরণের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা Fe3+ এর যদি ঘনমাত্রা বাড়ে, Fe3+ এর যদি তোমার ঘনমাত্রা বাড়ে তাহলে কি হবে, সেলের বিভবের মানও কি হবে বলতো, বৃদ্ধি পাবে। Fe3+ এর ঘনমাত্রা বাড়ালে কি হবে, তোমার হচ্ছে Fe3+ এর ঘনমাত্রা বাড়ালে তোমার সেলের বিভবও কি হবে বলতো, বৃদ্ধি পাবে। সো এই কোশ্চেন অ্যান্সার যারা সি দিছো তাদের অ্যান্সারটাই ঠিক। এরপর দেখো কোন যৌগটি বা জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না। সো মনে রাখবা C6H5CH3 যেটা আছে বা এই যে C6H5CH3 এরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, বুঝছো? ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, বাট সেটা হচ্ছে কিসের প্রভাবে বলতো, সেটা হচ্ছে আলোক রশ্মির প্রভাবে, মানে সূর্যালোকের প্রভাবে, সূর্যালোকের প্রভাবে হচ্ছে বিক্রিয়া করে, বাট জলীয় ব্রোমিন দ্রবণের সাথে কিন্তু ভাইয়া বিক্রিয়া করে না, জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না। C6H5CH3 জলীয় ব্রোমিন দ্রবণের সাথে ভাইয়া বিক্রিয়া করে না, ওকে? তাহলে 12 আনসার কোনটা হবে, 12 আনসার হবে ভাই ডি নাম্বারটা। হ্যাঁ আচ্ছা এরপর ভাই দেখো 13 নম্বর কোশ্চেনটা, নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক, সামগ্রিক ডাইপোল সর্বাধিক। সো এই ক্ষেত্রে তুমি যদি দেখো এইটার ক্ষেত্রে কি দুই পাশেই কি সেম জিনিস আছে, সো এইটা ডাইপোল ডাইপোল কি সমান, ওকে? বাদ BF3 ক্ষেত্রে দেখো বা BF3 ক্ষেত্রে দেখো, BF3 ক্ষেত্রে তোমার বোরন আর কি আছে, ফ্লোরিন 3টা, তাই না? সো এটা বোরন এভাবে থাকে আর ফ্লোরিন 3টা তিন দিকে সমানভাবে টানতে থাকে আর কি। সো এখানেও তোমার ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয় না, ঠিক আছে? BF3 তেও ক্রিয়েট হয় না। এরপর দেখো ক্রিয়েট হয় কোনটায় ভাইয়া, HCHO তে হয় আর COCl2 তে হয়। সো আমরা যদি একটা স্ট্রাকচারটা আঁকাই দেখো C ডাবল বন্ড O আর এই পাশে কি আছে, ক্লোরিন আছে আর কি। আর HCHO এর ক্ষেত্রে দেখো কি হয়, HCHO এর ক্ষেত্রেও ভাই এই যে C ডাবল বন্ড O, এই পাশে কি আছে, দুইটা হাইড্রোজেন মূলক আছে আর কি। সো এক্ষেত্রে দেখো তোমার কি হবে যে COCl2 আর HCOH এর মধ্যে কোনটা হবে, দেখি তোমরা একটা অ্যান্সার দাও তো, এটার অ্যান্সার কোনটা হবে, HCHO হবে নাকি COCl2 হবে?
আচ্ছা সো দেখো ভাই এখানে ক্লোরিনের যা মানে ক্লোরিনের ইয়া কত, ক্লোরিনের তোমার তড়িৎচুম্বকতার মান কত ভাইয়া, ফ্লোরিন যদি 4 হয় ক্লোরিন কত 3, ঠিক আছে। আর হাইড্রোজেন কত ভাইয়া, হাইড্রোজেন হচ্ছে 2.1, কার্বন কত ভাইয়া 2.5, অক্সিজেন কত ভাইয়া 3.5। সো কি হয় এই কার্বন আর অক্সিজেনের যে বন্ধন যে ইলেকট্রনটা আছে এটা অক্সিজেন হচ্ছে নিজের দিকে টেনে নেয়, এইখানেও ভাইয়া সেম একই নিজের দিকে টেনে নেয়। বাট এক্ষেত্রে যেহেতু ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান কার্বনের থেকে বেশি, এই জন্য ক্লোরিন কি করবে এইটারে আবার এইদিকে টান দিবে, ঠিক আছে, কার্বনের গুলারে এই দিকে দিকে টান দিবে। সো দুইটা দুই দিকে টানতে থাকে আর কি, ঠিক আছে, অক্সিজেন টান থেকে ডানে, ক্লোরিন টান থেকে বামে, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে দেখো কি হয়েছে, এই ক্ষেত্রে এই কার্বন অক্সিজেনটা তো অক্সিজেনের দিকে যাবেই, কার্বন হাইড্রোজেন এগুলো কার দিকে যাবে ভাইয়া, কার্বনের দিকেই যাবে। সো সবগুলা কিন্তু ভাই একদিকে ফ্লো হচ্ছে আর কি। সো ডাইপোল মোমেন্ট হয় বেশি কোনটায় হবে, HCHO তে বেশি হবে আর কি। তাহলে ডাইপোল মোমেন্ট সর্বাধিক কোনটা ভাইয়া, HCHO। এরপর ভাই 14 নম্বর কি বলা হয়েছে, একটি নির্দেশকের পিকের মান কত আসবে 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সর্বোত্তম। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে এটার পিএইচ হবে কত হবে বলতো, পিএইচটা হবে তাইলে 9 এর কাছাকাছি কিছু একটা হবে, ঠিক আছে, 9 এর কাছাকাছি কিছু একটা হবে। এখন পিএইচ যদি আমার 9 বানাইতে হয়, তাহলে পিএইচ যদি আমার 9 বানাইতে হয়, যেহেতু আমার পিএইচ 9 বানাইতে হবে, সো পিএইচ 9 বানাইতে গেলে আমার কি লাগবে, স্ট্রং বেস আর উইক অ্যাসিড, স্ট্রং বেস আর উইক অ্যাসিড। সো আমাকে এখানে চারটা অপশনের মধ্যে ফাইন্ড আউট করতে হবে যে কোথায় স্ট্রং বেস আছে, সরি কোথায় স্ট্রং বেস আছে আর উইক অ্যাসিড আছে আর কি। সো দেখো এটা কোন অপশন আছে, দেখো তো এখানে তবে দুইটাই উইক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও উইক, CH3COOH উইক আর কি। আচ্ছা এরপর দেখো এইটা কি, এইটা হচ্ছে দুর্বল অ্যাসিড, উইক অ্যাসিড স্ট্রং বেস, NaOH কি স্ট্রং বেস, তাহলে অ্যান্সার কোনটা হবে এইটা। এটা হয়তো চান্স নেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবেই না, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো উইক বেস, তো এটাও বাদ, আর এটা তো বাদই। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা। তাহলে 14 অ্যান্সার হবে বি নাম্বার। এরপর 15 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, ভূপৃষ্ঠ হতে 15 থেকে 50। তো এটা তোমাদের বারবার পড়াইছি যারা পরিবেশ রসায়ন হয়, যে 0 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 85, আর 85 থেকে কত 500, ঠিক আছে, সবগুলো 5 মিল আছে আর কি। সো 15, 50 মানে 15, 0 থেকে 15 মানে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 15 থেকে 50 মানে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এখানে কোনটা বলছে যে 15 থেকে 50 একেবারে বইয়ের ফার্স্টের লাইনেই আছে, ফার্স্ট পেজেই আছে। সো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে স্ট্র্যাটোমন্ডল। সো সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও তো যে কার কয়টা হয়েছে, একটু কমেন্ট করে জানাও যে 15টার মধ্যে কার কয়টা হয়েছে, একটু আমাকে কমেন্ট করে জানাও দেখি। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে 15টার মধ্যে কার কয়টা হয়েছে। 15 অ্যান্সার সি, হ্যাঁ বলো কার কয়টা হয়েছে একটু কমেন্ট করে জানাও। এখন আমাদের সলভ হবে হচ্ছে ইংলিশ, তোমরা ইংলিশ এবং বাংলা যারা দাগাইছো তাদের এখন সলভ শুরু হবে ইংলিশ। সো ইংলিশ সলভ ক্লাস দিবে। ওকে ভাইয়া তাহলে আপনি শুরু করেন। হ্যাঁ থ্যাংক ইউ সঞ্জিত। আমাদের সঞ্জিত ভাইয়া সমাধান করে গেলেন। যারা এতক্ষণ ধরে লাইভে যুক্ত আছেন তাদেরকে একটু অনুরোধ করব যে অনুরোধ থাকেন একটু, আমরা মাঝে মাঝে একটু প্রশ্ন সলভ করার চেষ্টা করি, এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব, ইংরেজি যেখানে আসবে, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ইংরেজি আসবে সেখানে কিছু কমন প্যাটার্ন আমরা ফেস করি। সেই কমন প্যাটার্নদের মধ্যে একটা প্যাটার্ন আমরা এখানেও টের পেয়ে যাব ইনশাআল্লাহ। সেটার প্যাটার্নটা কি, যে নির্দিষ্ট কিছু চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর প্রত্যেকটা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসে যায়। যেমন আপনি খেয়াল করে দেখেন যে এখানে 1 নম্বর যে ইংরেজি প্রশ্ন আছে, আমি সেখানে যদি আসি, দ্যাটস দ্য ম্যান ড্যাশ আই স্পোকেন অ্যাবাউট, আই স্পোকেন তো না, আই স্পোক হবে এখানে, শুধু আই স্পোক অ্যাবাউট দ্য জব। আপনাদেরকে আমি এই প্রশ্নটার উত্তর করতে বলবো, যে আপনি যদি সুযোগ থাকে আপনার উত্তর করার বা এনার্জি থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন, বাট যদি সুযোগ না থাকে তাহলে আমি বলি। প্রথমত এইটা আমাদের জয়কলি ইংরেজি বিচিত্রা যে বই, আমি যেহেতু ইংরেজি বিচিত্রা বইয়ের লেখক, হ্যাঁ আপনারা পরিচয় যেতে পারেন, আমি পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমার নাম মাজিদুল ইসলাম রাকিব, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি এই জয়কলি যে ইংরেজি বিচিত্রা বইটি আছে সেই বইয়ের একজন লেখক। আপনারা ইংরেজি বিচিত্রা, মেডি বিচিত্রা যে বইগুলোই পড়েন আর কি ইংরেজির, খেয়াল করে দেখেন যে এই প্রশ্নটা আমি প্রথমত যাবো যে আমি আমার জয়কলির ক্রেডিট নিব না, জয়কলির ক্রেডিট পরে নিব। তার আগে বলি যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে আসা প্রশ্ন, DUC ইউনিটে আসা প্রশ্ন, কোন সালের, 22-23 সালের। এখন কথা হচ্ছে যে আপনারা যারা অনেকে চিন্তা করেন যে বিগত বছরের প্রশ্ন থেকে কমন পড়ে না, আসলে কি কমন পড়লো, কমন কিন্তু পড়ে গেল, উত্তরটা আপনি করেন। এর পাশাপাশি বলি যে এটা জয়কলি ইংরেজি বিচিত্রা বইয়ের পেজ নাম্বার 76, আপনি প্রোনাউন চ্যাপ্টারের মধ্যে গিয়ে পেয়ে যাবেন। তাহলে পেজ নাম্বার 76-এ প্রোনাউন চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবেন, কারণ এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবং ওই প্রশ্ন তো আমি আমার বইয়ের মধ্যে নিয়ে আসবো, তাই না? তো আমার সরাসরি হুবহু বই থেকে কমন এটা, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন থেকে কমন। কথা হচ্ছে যে আপনি এভাবে চিন্তা করেন যে অবজেক্ট হিসেবে যদি বসাই তাহলে তো হোম হওয়ার কথা, কেন হোম না হয়ে অন্য কিছু হবে।
অন্য কিছু এই জন্য হবে যে আমি যদি বলি যে আমি তার সাথে কথা বললাম, গতকাল ছিল বসন্তের দিবস, আমি কথা বলেছি আমার মা বাবা সবার সাথে, হ্যাঁ আমার মনের বসন্ত তখনই হয়েছে যখন মা বলেছে যে আজকে তার ভালো লাগছে আমি কথা বলাই। তো আই স্পোক, আমি বলি আই স্পোক টু মম, এই যে টুটা বলি, এই টু এর জায়গায় আমি কার সাথে কথা বললাম, এখানে হোম আসছে আর কিচ্ছু না। এই জন্য এটার অ্যান্সার কোনটা? একের হচ্ছে বি। কারা কারা কারেক্ট করেছেন বলেন তো? আপনারা এটাকে এইভাবে চিন্তা করবেন যে আই স্পোক টু সামন, এই টুটা এখান থেকে আসছে, এই জন্য এখানে টু হোম বসছে, শুধু হোম বসে নাই। কারা কারা কারেক্ট করতে পেরেছেন কমেন্ট করে জানাবেন। আমরা আসি 2 নাম্বার, দ্য ওয়ার্ড উইথ দ্য ইনকারেক্ট স্পেলিং, ভুল বানান কোথায় আছে, নিচের কোনটিতে আছে? আমরা ইনটক্সিকেট মানে টক্সিক করা, টক্সিক করা থেকে আসছে ইনটক্সিকেট মানে ভিতরে কোনো কিছু পুশ করার মাধ্যমে ইনটক্সিকেট করা, ঠিক কারেক্ট বানান। ইন্টেস্টাইন ঠিক বানান। স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এটা আমাদের পেটের মধ্যে আছে, অ্যাবডোমেনের মধ্যে আছে। বায়োলজি যারা পড়েন তারা জানবেন, আমি নিজে বায়োলজি একটু হেড করি, সে অংশ থেকে পরে আসবো। ইন্টারভাইন বানানটা কারেক্ট আছে, তাহলে বানান ভুল কোনটায়? ইন্টারভেনশন। ইন্টারভেনশন বানানটা তাহলে কি হতো কারেক্ট? TION যুক্ত হতো, তাই না? এই এস এর জায়গায় TION যুক্ত হতো, তাই তো? তাহলে ইন্টারভেনশন বানানটা এখানে ভুল। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্ন যাব। ঠিক আছে, আমি এক এক করে চাইলে প্রত্যেকটা প্রশ্নের এভাবে পেজ নাম্বার ওয়াইজ দিতে পারি যে 76, বাট এটা দিব না। আপনারা বলেন যে দূর ভাই বই নিয়ে এখানে প্রমোশন করেন, বই নিয়ে প্রমোশন না, একটু পরে করবো না। হ্যাঁ, আমরা একটু ইয়াতে আসি, এই প্রশ্নের দিকে আসি যে মেডিকেশন, আমরা এটাতে আসি যে মেডিকেশন ড্যাশ অ্যাংজাইটি অ্যান্ড ড্যাশ স্টেট অফ কালমনেস। এই প্রশ্নের মধ্যে যদি আপনি খেয়াল করেন, এই প্রশ্নে কি দেখবেন যে প্রথমত এটা একটা নন ফাইনাইট ভার্ব হচ্ছে, সরি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্ট হিসেবে বসে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব কি হওয়ার কথা? সিঙ্গুলার। সবগুলো ভার্বই সিঙ্গুলার আছে। মিনিং ক্লিয়ার করতে হবে যে মেডিটেশন করার মাধ্যমে কি হয়? আমরা অ্যাংজাইটি কমাই, তাই না? অ্যাংজাইটিকে দূরে পাঠায় দেয় এরকম তো হবে না। তারপরে অ্যাংজাইটিকে ধরে রাখে বা অ্যাংজাইটি আসে এটাও হবে না। থাকে ড্রেন, হ্যাঁ ড্রেন করা হইতে পারে, আর রিলিজেস হইতে পারে। তাহলে মেডিকেশন কি করে? রিলিজ করে। কি রিলিজ করে? অ্যাংজাইটি রিলিজ করে এবং নিয়ে আসে। এটা টেক্সট বই থেকে আসা একটা প্রশ্ন বা একটা মানে গদ্যের পার্ট থেকে আসা প্রশ্ন, এটা কারেক্ট। অ্যান্ড ব্রিংস এ স্টেট অফ কালমনেস, এই যে এটা হচ্ছে আমাদের সেন্টেন্স কমপ্লিটিং থেকে আসলো বিগত বছরের ভর্তি পরীক্ষায়। এই আজকের পরীক্ষা না, বিগত বছরের ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে অসংখ্য প্রশ্ন আসতো। হ্যাঁ, সেখানে আমরা একটু বেঁচেই গেছি আর কি বলা যায়। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে আসি। আমরা পরবর্তী অংশ হচ্ছে দ্য অডিটোরিয়াম ইজ নট অ্যাভেলেবল ফর ইউজ, ইট ড্যাশ। এটার ক্ষেত্রে উত্তর কি বলে হবে বলে আপনি মনে করেন? বলে তো দেখি 4 নাম্বারটার উত্তর আপনারা যদি চেষ্টা করেন। 4 উত্তর কি? জাহিদুল কমেন্ট করেছেন 1-এর বি, 3-এর সামথিং। আপনারা একটু কমেন্ট করেন, কমেন্টে আমাকে জানান, আমি বলে দিচ্ছি 4 নাম্বারের ক্ষেত্রে কি হতো। 4 নাম্বারের ক্ষেত্রে যেটা হয়, আপনি ধরেন এরকম বললেন যে একটা বাক্য বললেন যে কথা বলো না কেন? কারণ পাশের রুমে আব্বু ঘুমাচ্ছে। কথা বলো না, আব্বু ঘুমাচ্ছে। ঠিক একই রকম যে আমাদের অডিটোরিয়াম এখন ইউজ করা যাবে না কারণ ওখানে প্রোগ্রাম হচ্ছে, বা কারণ ওখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ চলছে। বিকাশ থেকে টাকা ওঠানো যাবে না কারণ সফটওয়্যারের কাজ চলছে, আপডেটের কাজ চলছে। এই যে চলছে মানে কোন ক্রিয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এই একটা জায়গায়, ইজ বিং। অডিটোরিয়াম নিজেকে রিফাবলিশ করতে পারবে না, ঠিক এই কারণে প্যাসিভ হয়েছে, ইজ বিং রিফাবলিশড। ওকে, তোমরা দেখবা যে বলা হয় যে রিফারবিশড কোনো ফোন পাওয়া যাচ্ছে কিনা, রিফারবিশড আইফোন আছে কিনা। হ্যাঁ, তাহলে ঠকে যায় মানুষ কিনতে গিয়ে, সেই জায়গা থেকে এটা হচ্ছে 4-এর উত্তর বি। ক্লিয়ার আশা করি? 4-এর উত্তর বি, ভেরি গুড। 2 হবে 4-এর এ। হ্যাঁ, গুড। 4-এ 2, ঠিক আছে, গুড, সেটাই হয়েছে। আমরা পরেরটা আসি, ইফ ইউ আর ইমপ্যাথেটিক। দেখো, একটা হচ্ছে প্যাথেটিক আর একটা কি ইমপ্যাথেটিক। একটা অংশ হচ্ছে প্যাথেটিক, তাই না? একটা অংশ কি? একটা অংশ হচ্ছে প্যাথেটিক। আমরা এখানে কি পাচ্ছি? ইমপ্যাথেটিক। তাহলে ইএম যুক্ত হওয়ার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে গেছে, এবং এই ধরনের প্রিফিক্স অ্যাড করার কারণে মিনিংটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে গিয়ে কি আসবে? ইমপ্যাথেটিক মানে কি? অন্য কাউকে বোঝার ক্ষমতা। এটাও টেক্সট বই থেকে আসা প্রশ্ন বা আমাদের সরাসরি জয়কলি বিচিত্রা বই থেকে আসা প্রশ্ন। তোমরা নিজেরাও এটা জানো, কমন একটা ওয়ার্ড। তারপরে ডেট্রিমেন্টাল, এটাও বিগত বছর আসা একটা প্রশ্ন, রিপিট হয়েছে। বিগত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসে, সেখান থেকে আসা। হ্যাঁ, এটা তাহলে কি হবে? এটার ক্ষেত্রে কোনটা হবে? অ্যান্টোনিম অফ ডেট্রিমেন্টাল, এটা হচ্ছে বেনিফিশিয়াল। ডেট্রিমেন্টাল মানে ক্ষতিকারক, হার্মফুল, ক্ষতিকারক। তার বেনিফিশিয়াল মানে কি? উপকারী। বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী। ঠিক আছে, ভেরি গুড। যারা 6 পেরেছো, এই 6টার মধ্যে 6টাই কারেক্ট করতে পারছো এরকম কেউ আসো? কমেন্টে জানাতো।
যদি তোমাদের এইখানে থাকে কেউ থাকো আর কি, যে 6টার মধ্যে 6টা কারেক্ট করে ফেলছি, তো ভেরি গুড। না পারলেও যে সমস্যা তাও না। তারপরটা আমরা সে ড্যাশ ইউ মাইন্ড, এই মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি, রাইট ফর্ম অফ ভার্বের যে ম্যারাথন ক্লাসটা আমি নিছিলাম, রাইট ফর্ম অফ ভার্বের ম্যারাথন ক্লাস যেটা আমি নিছিলাম ডিউ ম্যারাথন কোর্সে ঢাবির বি ইউনিটের আগে, ওইখানে আমি খুব ভালো করে পড়াইছিলাম যে উড ইউ মাইন্ড, হ্যাঁ উড ইউ মাইন্ড, তারপরে হচ্ছে রিগ্রেট, উড ইউ মাইন্ডের পরে কি আছে রিগ্রেট, স্টার্ট, স্টপ, লাভ, হেট, উইথ দ্য ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের শব্দের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে ইউ মাইন্ড আছে, এখানে আছে ভার্বের সাথে আইএনজি, বসবে কোনটা উড। 27C, কার কোনো ডাউট আছে? এবং তোমরা এটা কই পাইছো? এগুলো আমি তোমাদেরকে পেইড এই যে সরি যে আমাদের ফ্রি ডিউ ম্যারাথন কোর্সে ক্লাস দিয়েছিলাম সেখানে দিয়েছিলাম। যারা 154 জন লাইভ দেখছো, এদের মধ্যে যারা রাবি, চবি, গুচ্ছ কিংবা সাস্টে ভর্তি পরীক্ষা দিবা, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, তারা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে ইংরেজির এই বেসিক জিনিসগুলো আমরা পাচ্ছি না, তোমাদের জন্য আমার ইংরেজির একটা বিশেষ সুবিধাজনক জায়গা আছে, যেখানে তুমি অতি কম খরচে অনেক কিছু করতে পারবা। একটা তুমি আসতে পারো আমাদের এনইউ চ্যাম্পিয়ন কোর্স। এনইউ চ্যাম্পিয়ন কোর্সে আমি আসতে বলতেছি এই জন্য, তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাওই, 500 টাকা দিয়ে এই বইটা কিনলে তোমার কোর্সটা ফ্রি। এখানে তুমি আমার ইংরেজি ক্লাস সবগুলো পেয়ে যাবা। 500 টাকা দিয়ে ইংরেজি, বাংলা জিকে সব ক্লাসে পাবা। আবার এনইউ এর একটা বই কিনলেই এই কোর্সটা ফ্রি। তাহলে 500 টাকা খরচ করা লাগতেছে না, তুমি শুধু বইটা কিনলে হয়ে গেল। অথবা তুমি যদি চিন্তা করো যে এনইউতে আমার লাগবে না, তাহলে আমাদের আরেকটা কোর্স আছে ফ্যান্টাস্টিক 4 কোর্স। এটা একটু পেইড, এখানে বই কিনে লাভ নাই। এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে ফ্যান্টাস্টিক 4 কোর্সে কী করতে হবে, আমাদেরকে তোমার একটা অ্যামাউন্ট পাঠাতে হবে। মানে কোর্স ফি 1200 টাকা, কিন্তু এই ক্লাস দেখে থাকলে তোমার জন্য 999 টাকা। হ্যাঁ, তুমি এই 999 টাকা পাঠালে এই কোর্সে আসতে পারবা। এক কোর্সের মধ্যে রাবি, চবি, খুবই, সাস্ট এবং গুচ্ছের প্রস্তুতি নিতে পারবা এক কোর্সের মধ্যেই। ঠিক আছে, তুমি যদি এই সুযোগটা থাকে তোমার, তুমি চলে আসতে পারো। ঠিক আছে, এবার আমরা আসি এন্টোমোলজিস্ট, সরাসরি ইংরেজি বিচিত্রা থেকে আসা। সরাসরি কই থেকে আসা? ইংরেজি বিচিত্রা। ইংরেজি বিচিত্রা পেজ নাম্বার কত? 625, সরাসরি। এবং এটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে এন্টোমোলজি কই থেকে পড়া হয়? দ্য স্টাডি অফ ইনসেক্টস। তাহলে স্টাডি অফ ইনসেক্ট হচ্ছে এন্টোমোলজি, সেই জায়গা থেকে এটা হবে হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? ওকে, তারপরেরটা আমরা আসি 9 নাম্বার। 9 নাম্বারের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? যে আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। এই প্রশ্নের নিয়ে আজকে অ্যান্সার সবচেয়ে বেশি ঝামেলা হবে বলে আমি মনে করি ইংরেজির। তোমরা খেয়াল করে দেখবে, এখানে আছে ইচ অফ দ্য স্টুডেন্টস আর এখানে আছে কি দেয়ার হোমওয়ার্ক। এই দুইটা নিয়ে লাগবে ঝামেলা। যে আমরা জানি ইজ থাকলে এখানে হওয়ার কথা হিজ অথবা হার, এবং ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আবার গিয়ে হওয়ার কথা ডোন্ট দে টাইপ, এই টাইপের কিছু একটা। কিন্তু এখন মডার্ন গ্রামার, কারেন্ট গ্রামার অনুযায়ী কোনটা বেশি কারেক্ট? কারেন্ট গ্রামার অনুযায়ী কারেক্ট হচ্ছে দেয়ারটাই কারেক্ট। তোমরা গুচ্ছের একটা প্রশ্নে যাবা, জিএসটির এ ইউনিটের প্রশ্ন ব্যাংক দেখবা, হ্যাঁ 22-23-এর প্রশ্ন দেখলেই চলবে। গুচ্ছের এ ইউনিটের 22-23-এর প্রশ্ন দেখবা, ওখানে পেয়ে যাবা এটার অ্যান্সার যে হিজ হার নাকি দেয়ার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি বলে দিচ্ছি যে এখন দেয়ার বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এখানে আর অংশটায় ভুল আছে, ইজ থাকলে হওয়ার কথা কি ইজ। ঠিক এই কারণে 9-এর অ্যান্সার এ হবে। যারা 9-এর অ্যান্সার এ করছে তারা কারেক্ট করবে, যারা 9-এর অ্যান্সার এ ছাড়া অন্য কিছু করছে তারা ভুল করবে। ঠিক আছে, ওকে। তারপরটা আমরা 10 নাম্বার, দ্য সিনোনিম অফ কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে মানুষের সাথে মিলেমিশে থাকা, একসাথে থাকা। তো কনকর্ড জিনিসটা আসছে অ্যামিটি থেকে। এই যে অ্যামিকেবল আমরা পড়ছি, অ্যামিএবিলিটি পড়ছি, এগুলো ফ্রেন্ডলি জেস্টার থেকে, সেইখান থেকে আসছে অ্যামিটি। ঠিক আছে, সেখান থেকে আসছে কি অ্যামিটি। আমরা 11 নম্বরে আসি। 11 নম্বরের ক্ষেত্রে কি হবে? তোমরা ইংরেজি যাদের বেসিক ক্লিয়ার নাই, তোমরা কিন্তু আমাদের যে কোনো একটা কোর্সে চলে আসতে পারো, ফ্রি কোর্সে আসতে পারো, পেইড কোর্সে আসতে পারো, যেটা তোমার সুবিধা। এসে আমাদের ইংরেজি ক্লিয়ার করে ফেলে অ্যান্সারটা করলা। ভেরি গুড। জাহিদুল ইসলাম বারবার কমেন্ট করে যাচ্ছে, জাহিদুলকে থ্যাংক ইউ। ইউ স্যাট ফর দ্য আইএলটিএস এক্সামিনেশন দিস ইয়ার। স্যাট আসছে পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে, এই জন্য এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কি ডিডেন্ট ইউ। আমরা আসি 12 নম্বরে। এটা খুবই সহজ ছিল, ট্যাগ কোয়েশ্চেন, এবং এটাও সরাসরি বই থেকে আসা একটা প্রশ্ন। আমার মনে হয় না যে তোমাদেরকে বারবার বই বলার দরকার আছে। স্টিল এই প্রশ্নটা, আগের যে প্রশ্নটা, তোমাদের যে আগের প্রশ্নের ডাউট ছিল বা ডাউট হবে, হ্যাঁ এই যে এই প্রশ্নটা আমাদের বইয়ের 141 নম্বর পেজে তুমি পাবা। আমরা যদি পরেরটায় যাই, এই যে উড ইউ মাইন্ড, এটা বই থেকে, এন্টোমোলজিস্ট এটাও বই থেকে বলে দিয়েছি। হ্যাঁ, আমরা আছি হচ্ছে এইটাই 12 নম্বর, উই ডিডন্ট উইন দ্য ম্যাচ, উই ওয়ার হ্যাপি উইথ দ্য টিমস পারফরমেন্স ড্যাশ। এটা দো এর ব্যতিক্রম ব্যবহার। এই বাক্যের মধ্যে দো, এই ধরনের এক্সপ্রেশন আমরা সবার শেষে দো নিয়ে আসি। অলদো আমরা সামনের দিকে বসাই, অলদো একই অর্থ কোন দিকে বসাই? সামনের দিকে। ঠিক এই কারণে এটার অ্যান্সার হচ্ছে দো।
ঠিক আছে, আমরা আসি 13 নম্বর। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আই ক্যানট বি সাবসার্ভেন্ট। আমরা কোনো ব্যক্তির কাছে যদি সাবমিটিং হই বা সেবামূলক কর্মকাণ্ড করি, সেক্ষেত্রে সাবসার্ভেন্টের পরে কি হবে? টু হবে। সাবসার্ভেন্টের পরে কি হবে? টু। ঠিক আছে, সাবসার্ভেন্টের পরে হচ্ছে টু। ডক্টর প্রদীপ্তনাথ সূর্য পিটি তিনি কমেন্ট করেছেন ভালো মানের বই মানে জয়কলির বই। দেখেন, থ্যাংক ইউ। জয়কলির বই আসলেও ভালো মানের বই, এবং বিগত বছরগুলোর সাথে এই বছর যদি আপনি তাল মিলান দেখবেন যে এগুলা কই থেকে আসে? বই থেকে আসে। বই থেকে আসে, বইয়ের বাইরে আসতেছে না। হুইচ ওয়ান ইজ কারেক্ট? 14 নম্বর। এটা একটা এমন একটা চ্যাপ্টার যেখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবে, প্রত্যেকটা ইউনিটে প্রশ্ন আসবে। এবারও এই ইউনিটেও আসলো, বিতেও আসছে, সি ইউনিটেও আসছে। এর ক্ষেত্রে এই ইট ইজ মি এই অংশটা ভুল। কেন ভুল? কারণ ইট ইজের পরে আই হয়, সাবজেক্টিভ ফর্ম হয়। ইট ইজের পরে কি হবে? সাবজেক্টিভ ফর্ম। তাহলে আই ইজ টু ব্লেম তো হয় না, কারণ আই এর ক্ষেত্রে কি হবে? এম হইতে হবে। ঠিক এই কারণে এম টু হচ্ছে এখানে মডাল অক্সিলারি ভার্ব, আর ব্লেমটা হচ্ছে মেইন ভার্ব, যে আমাকে ব্লেম করতে হবে। আই অ্যাম টু ব্লেম ফর দ্য ল্যাপসেস। এটার ক্ষেত্রে 14 অ্যান্সার এ। 14 অ্যান্সার এ কেউ কারেক্ট করতে পেরেছেন? ভেরি গুড। 15 নম্বর, বাই নেক্সট মান্থ। এটা আমি আমাদের ম্যারাথন ক্লাসের মধ্যে হুবহু পড়াই দিয়েছিলাম। তো শ্রাবণীর জায়গায় অন্য কিছু ছিল, আর এখানে ছিল যে ডিউ রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। সেটার ক্ষেত্রে কি হয়? যে বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড, বাই নেক্সট মান্থ শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্কড ইন দ্য ব্যাংক ফর 5 years। এটার ক্ষেত্রে উত্তর হবে কি? বাই প্লাস ফিউচার টাইম বুঝালে, কোন টেন্স হয়? তখন হবে ফুটুরি, না ফিউচার পারফেক্ট টেন্স। তো আপনারা যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন একটু কমেন্ট করবেন যে ভাই আমার ইংরেজিতে একটু গাইডলাইন্স প্রয়োজন। আপনি যদি আর ইউর সাজেশন দিতেন, সিইও সাজেশন দিতেন, তাহলে একটু কমেন্ট করবেন। ভেরি গুড। 14 গেল, 15 গেল। এই 15টার মধ্যে ইজিলি আপনারা আশা করি যে 9+ তো পাবেনই, প্রায় 9+ পাবেনই। যারা 9-এর চেয়ে কম পাবেন তারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাজেশন দিয়ে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা 9-এর চেয়ে কম পাবেন বা ইংরেজিতে একটু দুর্বল আছেন একটু কমেন্ট করলেই হবে। ওকে, আমরা বাংলা অংশের সমাধানে চলে আসছি। ইংরেজিতে কে কয়টা কারেক্ট করতে পারলেন ওইটা একটু কমেন্ট করে দিলেই আমি খুশি। ঠিক আছে, ইংরেজিতে কে কয়টা কারেক্ট করতে পারলেন কমেন্ট করে দিয়েন। আমরা বাংলা অংশের সমাধানে আসছি যে 1 থেকে শুরু করে ক্রমাগত। এটা আমাদের জয়কলি বাংলা বিচিত্রা বই থেকে হুবহু কমন, সরাসরি কমন চলে আসছে। পেজ নাম্বার সহ বলে দিতে পারবো, বাট বললাম না, একাধিক ক্রমে। এটা আপনার 9-10 বাংলা দ্বিতীয় পত্র বইয়ের মধ্যে পড়েছেন ছোটবেলায়, এখন জয়কলি বাংলা বিচিত্রার মধ্যে থাকবেই। 9-10 বই থাকবে মানে জয়কলিতে 100% আছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কমলবন কিসের প্রতীক? কমলবন ছিল হচ্ছে কমল গুণের প্রতীক, অর্থাৎ মানবিকতার প্রতীক। আমরা একজন আরেকজনের প্রতি সহনশীল হব, সেখান থেকে এটা আসছে যে মানবিকতা। তারপরটা শুদ্ধ বানান গুচ্ছ। এখানে কোনটা? রানী বানানে হয়তো মূর্ধন্য ন, দাসী বানানে দীর্ঘইকার হতে পারতো, ব্যক্তি বানানে এই ব্যক্তি হয়েছে আকারটা হবে না, লবণ বানানে মূর্ধন্য ন হইতে হবে, স্বভাবতই মূর্ধন্য হয়, তাই না? সেখান থেকে আসছে লবণ। তাহলে এই জায়গাটা কি হবে? নিঃশ্বাস শিরচ্ছেদ যারা দিয়েছেন তারা কারেক্ট হবে। এখানে বিসর্গ দিলেও চলে, না দিলেও চলে, তবে বিসর্গ ছাড়াটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তারপরটা আমরা আসি। শোনেন, মিলিটারি যাদের ধরে মিশে ধরে না, এটা বলেছেন কে? প্রিন্সিপাল নাকি? বলেন তো, রেইনকোট গল্পে এই কথাটা কে বলেছে? রেইনকোট গল্পে এই কথাটা বলেছেন হচ্ছে মিলিটারি যাদের ধরে মিশে ধরেন, এটা বলেছেন কে? এটা বলেছেন হচ্ছেন আকবর, আফাজ আহমদ। এটা বলেছেন কে? আফাজ আহমদ। তাহলে মিলিটারি গল্পের রেইনকোট গল্পের এই কথাটা বলেছেন কে? আফাজ আহমেদ। ভেরি গুড। ওকে, জিলাপি কোন ভাষা থেকে আগত শব্দ? এটা গান শুনেছেন না? নাম জালেবি বাই, ওইখান থেকে আগত শব্দ। জিলিপি জালেবি হিন্দি ভাষা থেকে। ঠিক আছে, তারপরে নিচের কোন শব্দ জোড়া বিপরীত? শব্দ জোর বিপরীত। তাহলে এই যে এই শব্দ জোর বিপরীত কোনটা আছে? আপনারা 9-10 বই পেয়েছেন। আমাদের জয়কলির যে বই বা জয়কলির যে আমাদের বইটা আছে সেখানে আপনি খুব সম্ভবত 671 বা 521 নম্বর পেজের মধ্যে হুবহু কমন পাবেন। বিপরীত শব্দের চ্যাপ্টারের মধ্যে 100% এটা পাবেন যে নিরত বিরত। তবে এই নিরতর বানানটার অ্যাপ্রোপ্রিয়েট বানান ছিল এইটা, হ্যাঁ, কিন্তু প্রশ্নের মধ্যে 9 দীর্ঘইকার আছে। তবে নিরত আসছে এখান থেকে, রস্বইকার থেকে। বিরত মানে কি? কোনো কাজ করা থেকে দূরে থাকা। আর নিরত মানে হচ্ছে নিযুক্ত থাকা। নিরত অর্থ কি? নিযুক্ত থাকা। ঠিক আছে, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ। আমি যখন বাংলা সাজেশন দিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ফাইনাল সাজেশন, সেখানে বলে দিয়েছিলাম যে অভিধানের ক্রম থেকে প্রশ্ন আসবে না, এটা হইতে পারে না।
বা শব্দ বানান জোর, সঠিক শব্দ বানান জোর এটা আসবে না, এটা হইতে পারে না। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আজকে ঠিকই চলে আসছে। এটার ক্ষেত্রে অ্যান্সার কি তাহলে? অভিধানের ক্রম, অভিধানের ক্রম থেকে অ্যান্সার কোনটা? ভেরি গুড, আপনারা কমেন্ট করতে থাকেন। সাথে হচ্ছে অ্যান্সার লিখন, লিপি, লেখক। এটার ক্ষেত্রে ঠিক আছে, রস্বইকার, রস্বইকার, তারপরে একার। খ আগে থাকলেই যে পটা এই পাশে চলে যেত তা কিন্তু না, একার আছে, এই জন্য এটা পরে চলে গেছে। নিচের কোনটি অধ্বনির সংবৃত উচ্চারণ নয়? আমি এটাকে এমনি পড়তাম, অ, বি, সা, আর খাওয়ার শশা আছে না, এটার ক্ষেত্রে এরকম এ, স, সা। খাওয়ার শশাকে মনে করতাম এরকম যে এর ক্ষেত্রে সংবৃতের উচ্চারণ হচ্ছে স্বাভাবিক, অ এর ক্ষেত্রে বিবৃত উচ্চারণ হচ্ছে স্বাভাবিক। তার মানে অ এর স্বাভাবিক উচ্চারণ নয় কোনটায়, সেরকম কিছু এটা হইতে পারতো। আবার এক্ষেত্রে আবার কি যে আমি ইজিলি বুঝতে পারি, এই প্রশ্নটার উত্তর করতে গিয়ে ইজিলি বুঝতে পারি, প্রো ওকারের মতো হয়েছে, প্রো ওকারের মতো হয়েছে, অতীত ওকারের মতো হয়েছে। তাহলে আছে একটা আলাদা কোনটা? অটল। অটল, অটলটা এখানে আলাদা আছে, এই জন্য এটা উত্তর হওয়ার কথা। তাহলে 8-এর উত্তর হচ্ছে বি। 8টা কারেক্ট করতে পারছেন কেউ আছেন? প্রশ্ন সহজ লাগতেছে না? কমেন্টে জানান প্রশ্ন সহজ লাগতেছে না? ভেরি গুড। তারপরেটা খাস তালুকের প্রজা। খাস তালুকের প্রজা মানে যে ব্যক্তি খুবই অনুগত, যা করতে বলে তাই করে, তোষামোদকারী, পাম দেয় বেশি, তেল দেয় বেশি। আছে না বাংলাদেশে অনেক মানুষ? ওকে, তাহলে খুব অনুগত ব্যক্তি। আপনার একজন বন্ধু আছে নাকি? তাহলে এই যে খাস তালুকের প্রজা মানে হচ্ছে সে তোষামোদ করুক আর না করুক, অনুগতটা বেশি বেশি হবে, কাজ যা করতে বলবো তাই করবে। তারপরটা আসে আমার পথ প্রবন্ধে অনুসারে সত্যকে কিসের মধ্যে পাওয়া যায়? আমরা যখন ভুল করি, ভুল করার মাধ্যমে নিজের সত্যটাকে জানতে পারি। যেমন আপনি মডেল টেস্ট পরীক্ষায় পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দেওয়ার পর যত ভুল করলেন তখন আপনি বুঝবেন যে এই চ্যাপ্টারটা আমি মিস করছি, এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে। সেম গোস ফর আজকের কমেন্ট। আপনি কমেন্ট করছেন, ভুল করলেন, ভুল করার পরে আমার থেকে ব্যাখ্যা শুনে একটা ব্যাখ্যা দাঁড় করে দিলেন বা ব্যাখ্যা বুঝলেন, সেই অনুযায়ী পড়লেন। এটাই হচ্ছে আমাদের আজকের এজেন্ডা বা পড়াশোনার এজেন্ডা হওয়া উচিত। তাহলে আমার পথ প্রবন্ধের অনুসারে সত্যকে পাওয়া যায় কিসের মধ্যে দিয়ে? কলসি আক্তার, জাহেদের, পুষ্পিতা অনেকেই কমেন্ট করছেন, ভেরি গুড। তাহলে সত্যকে পাওয়া যায় কিসের মধ্যে? ভুলের মধ্যে দিয়ে। ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়, ভেরি গুড, 10%। 11 নম্বর, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত নয়? কোনটি উপসর্গ যোগে গঠিত নয় বলেন দেখি? উপসর্গ যোগে গঠিত নয় হচ্ছে, বলে দিই, দ্বীপ শব্দটা আমরা চিনি, এর সাথে উপযুক্ত করা হয়েছে। আচার থেকে আসছে অনাচার, বেকার, বেকারের কার থেকে আসছে বেকার, মানে কার থেকে আসছে, কার আসছে কই থেকে? কার্য থেকে, কার্য আছে যার, তাহলে কার হচ্ছে ওইটা। আবার বেকার অর্থ কি? কাজ নেই যার, কার্য নেই যার। তাহলে এই যে এখানে 3টাই উপসর্গ পাইলাম। এখন উপসর্গ নাই হচ্ছে পঙ্কজে, এটা সমাস সাধিত শব্দ, তাই না? পঙ্কে জন্মে যা, পঙ্কজ। আপনি এটাকে কোন শব্দের মধ্যে পড়ছেন? যোগ রুরো, রুরি একটা পড়ছেন, রুরি শব্দ যৌগিক শব্দ, আর একটা হচ্ছে যোগ রুরো। সমাস সাধিত হয়, ব্যাস বাক্য সাধিত হবে এবং এর অর্থ সম্পূর্ণ আলাদা হবে, ব্যাস বাক্যের সাথে অর্থ মিলবে না। তাহলে এটা হচ্ছে সমাস সাধিত শব্দ। প্রমিত বাংলায় তারঞ্জর ধ্বনি কয়টা? 2টা। কি কি? তারা দেয় কোনটা কোনটা? এটা ডয় বিন্দু র, এটা ঢয় বিন্দু র। তাহলে বয়শূন্য কোন বর্ণ? বয়শূন্য কোন বর্ণ? কমেন্ট করে জানাতো দেখি যে বয়শূন্য কোন বর্ণ, ল কোন বর্ণ, বয়শূন্য কোন বর্ণ, ল কোন বর্ণ। আবার এই 3টার নাম কি? আবার অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই 3টার একটা কমন নাম আছে, ওই 3টার নাম কি? পারেন নাকি দেখি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর 2টা। ল হচ্ছে পার্শ্বিক, ল কি? পার্শ্বিক। র হচ্ছে কম্পনজাত, কারণ র বলার সময় আমরা একটু জিবা কাঁপে বা বাকযন্ত্র কাঁপে। এটা হচ্ছে পরাশ্রয়ী। এই জিনিসগুলো সহজ, এগুলো পড়লেই পারার কথা। ছোটবেলায় পড়ছেন, আমি এখানে সময় না খাই, আপনারা অনেকক্ষণ ধরে লাইভ দেখছেন, ধন্যবাদ না দিয়ে আপনাদেরকে উপায় নেই। ফুটনোট পরিভাষার বাংলা প্রতিশব্দ, অর্থাৎ ফুটনোট শব্দটা তো ইংরেজি, এই যে পরিভাষা অন্য ভাষা, সে তার বাংলা প্রতিশব্দ কোনটা? এর বাংলা প্রতিশব্দ হচ্ছে পাদটিকা। অনেকে উত্তর করে আসছে পদলেহন। পদলেহন করা মানে তোষামোদ করা, সারাসারি করা, তেল মারে সারাসারি করতেছে, ওটা হচ্ছে ওইটা। বাট এখানে উত্তর কোনটা হবে? 13-র ক্ষেত্রে পাদ টিকা। ঠিক আছে, আমরা 14তে আসি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তার পিঠে যে রক্ত জবার মতো ক্ষত ছিল, কি কি কারণে ছিল বলো দেখি কমেন্টে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কেন ছিল? কিসের কারণে ছিল? কারণ তিনি কৃতদাস ছিলেন। তিনি এই যে হচ্ছে এত বেশি কাজ করতেন, ঘানি টানতেন, তারপরে হচ্ছে হাল টানতেন, পিঠ ছিলে যেত,
পিঠ দিয়ে রক্তর দাগ বোঝা যেত, এই জন্য বলা হচ্ছে তিনি কৃতদাস ছিলেন। আমাদের সর্বশেষ প্রশ্নে আসি, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে মানব কল্যাণের পথে প্রধান অন্তরায় কি? মানব কল্যাণের পথের প্রধান অন্তরায় কি হবে? কমেন্টে জানাতে দেখি, 15 নম্বরটা কমেন্ট করেন। ওকে, ভেরি গুড। তাহলে প্রধান অন্তরায় হচ্ছে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত। গুড, ভেরি গুড। তাহলে আপনার পারছেন। এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে 15A। যখন আপনি সাম্প্রদায়িক চিন্তা করবেন বা আপনি চিন্তা করবেন যে আমার ধর্মই সেরা, অন্য ধর্ম খারাপ এবং ওদেরকে এই ধর্ম পালন করতে বাধা দিব, তখন রাষ্ট্রের মধ্যে উন্নয়ন বা মানব কল্যাণটা হবে না, অন্তরায় তৈরি হবে বা বাধা তৈরি হবে। ঠিক এই জায়গা থেকে এই প্রশ্নটা করা হয়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে কাটমার্ক না জানি কত হবে। যারা বাংলার উত্তর বা ইংরেজির উত্তর করেছে তাদের কাটমার্ক আলাদা হবে, যারা ম্যাথ বায়োলজি উত্তর করেছে তাদের উত্তর আলাদা হবে। এইভাবে বিভিন্ন রকম ভ্যারিয়েশন করতে পারে। তবে আমি বলে দিচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসন যদি ধরেন যে 2800 থেকে 3000 থাকলেও সিরিয়াল পর্যন্ত যায় কতজন পর্যন্ত, ওয়েটিং পর্যন্ত যায় হচ্ছে এই ধরেন 4400 পর্যন্ত আসন পাওয়া যায়। মাঝে মধ্যে কপাল ভালো হলে 5000 পর্যন্ত চলে যায়। হ্যাঁ, সর্বশেষ যে ডিপার্টমেন্টগুলা বা শিক্ষার্থীরা পছন্দের দিক দিয়ে যে ডিপার্টমেন্টগুলো সবাই শেষে রাখে এতদূর পর্যন্ত চলে যায়। আশা রাখুন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে জয়েন করুন। আমি যেহেতু ইংরেজি টিচার, আমি আপনাকে বলতে পারি যে আপনি ইংরেজি বাংলার জন্য আমাদের কাছে সাহায্য চাইতে পারেন। আমরা আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো লাইভ কিংবা ভিডিওতে দেখা হবে। আজকের সমাধান ক্লাস এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে। বাইরে না খেয়ে থাকতে এতক্ষণ ওয়েট করতে করতে জিভে পানি নেই।